মান্না দে, হেমন্ত মুখার্জি, লতা মঙ্গেশকরের জন্য চানাচুর নিয়ে যেতেন, কিশোর কুমার, সবাই মানে বোম্বে যত নামি নামি বাপি লাহিড়ী সবাই আমাদের দোকানে আসতে আমাদের চানাচুর অনেকে নিয়ে যেতে হতো। হেমন্ত মুখার্জিকে লতা মঙ্গেশকরের জন্য চানাচুর উনি যতবার বোম্বাই যেতেন উনি নিয়ে যেতেন আমাদের দোকান থেকে। মান্নাদেরকে আমি দেখেছি দোকানে আসতে, নচিকেতা ঘোষকে আসতে দেখেছি, গৌরীকৃষ্ণ নন্দকে আমি আসতে দেখেছি। যে কেউ প্রশ্ন করতে পারবে কি মেশান বলুন তো শেষ করা যায় না আর কি। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে কোনো আফিন টাফিন দেন, এটা নেশার মতো হয়ে যায় কেন, অনেকে বলেছেন। আমাদের চানাচুর খেলে আমরা জোর গলায় বলতে পারি অ্যাসিড আপনার হবে না। আপনি এমটি স্টমাকে যদি সকালে ঘুম থেকে উঠে চানাচুর দিয়ে চা খান, আমি বলে দিতে পারি যে আপনার অ্যাসিড হবে না। কোম্পানির বয়স 75 বছর ধরে রাখা একটা ব্যবসাকে খুব একটা সহজ কাজ নয়। মানে মানুষের এই ব্যবসাটাকে ধরে রাখার জন্য কী কী লাগে এক নম্বর, আর কোন জায়গাটা সমস্যা হয় পারে না মানুষ। বাঙালিরা বিশেষ করে এখন সে খুব কাঁচা, এবং বাঙালিদের একটাই মাইনাস পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে এটা খুব অল্পে সন্তুষ্ট, আর ভাবে বেশি কিন্তু কর্মঠ না, খুব পুড়ে, বুঝলেন তো। আর বিশেষ করে একটা জিনিস যদি পয়সা করে ফেলে পরের জিনিসটা তো মানে কী বলবো আর দরকার নেই, বলছে এই মানুষকে, এটা থাকলে চলবে না। আজকের সময়ে বেঙ্গলের যে বিজনেস বলুন বলা হয় যে বড় ইনভেস্টমেন্ট আসছে না, ইউথ সেক্টরটার একটা বড় অংশ বাইরে চলে যাচ্ছে। আমাদের এখানে যারা সফল ব্যবসায়ী, সফল ব্র্যান্ড যারা, তারা এই ব্যাপারটা নিয়ে কি ভাবছে? সত্যি হলো ওয়ার্ক কালচার শেষ হয়ে গেছে, লোকে এখন আর খাটতে চায় না, খেটে পয়সা রোজগার করতে চায় না। এবং আমি আগামী প্রজন্মকে একটা কথাই শেখাবো যে ব্যবসা করতে গেলে দেখুন লাভ লোকসান থাকে। অনেক সময় যখন এই করোনার সময় দেখুন অনেক ব্যবসা উঠে গেছে, টাকা রোজগার করেই সে টাকাটা খরচা করলে হবে না, সেই টাকাটাকে আপনাকে জমিয়ে রাখতে হবে। অন্তত 1-2 বছর যদি আপনাকে ব্যবসা খারাপ হয়ে যায়, যাতে আপনি সার্ভাইভ করতে পারেন, সেই ক্যাপিটাল রাখতে হবে। লেবার ট্রাবল হলো এমন এখানে যে বাবা ফ্যাক্টরিটা বন্ধ করতে বাধ্য হলেন, এমন জায়গায় গিয়ে হাজির হয়েছিল যেটা উনি আর চালাতে পারেন। লাস্ট উনি এটাকে ক্লোজার ডিক্লেয়ার করেছিল। কিন্তু আপনার সঙ্গে একটা কোথাও বাবার একটা কোথাও একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল। হ্যাঁ, বাবার সাথে একটা ছিল, বলছি বাবার মাঝে হার্ট অ্যাটাক হয়, তখন 1980 কথা বলছি, তখন সবাই কলেজে পড়ি আমি। তখন কলেজ করতে হতেই আমাকে ব্যবসা দেখতে হতো, একটা স্টাফকে নিয়ে একটু গন্ডগোল হয়েছিল, সেই জন্য বাবার ব্যবসা থেকে বেরিয়ে গেছি। নমস্কার, আমি অনিলভ চট্টোপাধ্যায়, বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। বলা হয় যে বাঙালির বাণিজ্যে বশত লক্ষ্মী, কিন্তু গত কয়েক দশক ধরে একটাই আলোচনা, একটাই বিতর্ক, একটাই প্রশ্ন কিন্তু সবার মধ্যে ঘোরাফেরা করেছে, বাঙালি কি সত্যি আদৌ ব্যবসাটা পারে? কারণ আমরা গত কয়েক দশক ধরে আমরা যেটা দেখেছি, সেটা যে ছবিটা আমরা দেখেছি সেটা কিন্তু খুব একটা আশার ছবি নয়। প্রচুর বাঙালি সংস্থা তারা ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছেন, প্রচুর সংস্থা এখান থেকে চলে গেছেন অন্যান্য জায়গায়। এবং একই সঙ্গে যদি আপনি দেখেন যে এই সময়েও খুব একটা আশার আলো কোথাও পাওয়া যাচ্ছে না। কিন্তু একটা সময় যদি ধরুন 19 শতক থেকেই ধরা হয়, যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর থেকে আরম্ভ করে রামদুলাল দে, কিশোরীমোহন বাগচি, হেমেন্দ্র মোহন বসু, এরকম বহু নাম যারা কিন্তু একটা সময় বাঙালিকে ব্যবসার দিশা দেখিয়েছিল। আর আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথা তো বলতেই হয়। কিন্তু তারপরের ছবিটা কিন্তু আস্তে আস্তে অত্যন্ত হতাশার। কিন্তু তার মধ্যেও আমি বলবো যে কয়েকটা ব্যবসা, বাঙালির ব্যবসা, যেটা অনেকগুলো বছর পার করে এসছে। এবং তার মধ্যে এই সময়ের সবচেয়ে উজ্জ্বল নাম যদি বলতে হয়, সেটা হচ্ছে যে মুখরোচক চানাচুর। আপনি সবাই বোধহয় মুখরোচকের চানাচুরের ভক্ত, কারণ মুখরোচকের যে চানাচুর আমরা খাই সেটা খেলে কিন্তু একবার ছাড়া যায় না। এবং এই যে অসাধারণ টেস্ট এবং তার সঙ্গে যে কোয়ালিটি, সেটা মিলিয়ে সব মিলিয়ে মুখরোচক কিন্তু এখন এমন একটা ব্র্যান্ড যেটা শুধুমাত্র বাঙালিদের মধ্যে নয়, অবাঙালিদের মধ্যে, এবং একই সঙ্গে দেশ পার করে বিদেশেও পাড়ি দিয়েছে। এবং যে কোনো ব্যবসা, যে কোনো সাফল্যের পেছনে তো একটা পরিশ্রম থাকে, কিছু মানুষের স্বপ্ন থাকে, কিছু মানুষের অধ্যাবসায় থাকে, এবং মুখরোচকের ক্ষেত্রে সেই নামটা হলো প্রণবচন্দ্র। তো আজকে আমাদের অতিথি প্রণবচন্দ্র। প্রণবদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের পডকাস্টে আসার জন্য। আপনার সঙ্গে তো আড্ডা আমার প্রায়ই হয়, বিভিন্ন রকমভাবে হয়, কিন্তু আজকে এই প্রথমবার বোধহয় এরকমভাবে ক্যামেরার সামনে আড্ডা আর কি। তো আমার এখানে এলে সবার আগে এটা মনে হয়, প্রথমবার এসে মনে হয়েছিল এটা ফ্যাক্টরি না এটা বাগানবাড়ি। তো আপনি কি বলেন? না, ফ্যাক্টরির সাথে বাগান, এর পেছনে কারণ আছে। কারণ আমরা তো ব্রহ্মকুমারী করি, তা আমরা খাবার জিনিস বানাই, পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বিরাট ব্যাপার থাকে। তো লোকের মানসিক অবস্থাটা যদি ভালো না হয় না, সে পরিষ্কার থাকতে পারে না। তা
তা সেই যদি বাগান পরিষ্কার পরিচ্ছন্ন সব ব্যাপারটাকে করে একসাথে যদি রাখা যায় তাহলে মালের কোয়ালিটিও অনেক বেটার হয়। সেই চিন্তাভাবনা নিয়েই বাগান আর ফ্যাক্টরি একসাথে আমার করা। মানে এই শখটা আপনার অনেক দিনের বোধহয় না? এই যে হ্যাঁ, এই শখটা অ্যাকচুয়ালি বাবার কাছ থেকেই পেয়েছি আমি। আমার বাবাও ফুল বানাতেন, তো এত সুন্দর করে এত পারতেন না, তো তারপর করতে করতে এটা হয়েছে, একদিনই এটা হয়নি, সময় লেগেছে। তো ফুল দেখলে কি হয়, প্রত্যেক মানুষই ফুল দেখলে একটা দেখবেন আপনি রোমান্টিক হয়ে যাবেন, কিংবা আমার মানসিক অবস্থাটা চেঞ্জ হবে, খুব রাগ আছে দেখবেন রাগটাও কমে যেতে পারে ফুল দেখে। তো সেই সব কারণেই ভাবনা চিন্তা করা। আর আমার নেশা বলতে গেলে ফুলটাই নেশা, তো আমি এমনি কোনো নেশা করি না, তো ফুলটা আমার নেশা হয়ে গেছে এখন। ফুলটা না হলে বোধহয় আমার ঘুম হবে না, ফুলটা না হলে আপনার মানে বাগান ভরে না থাকলে আপনার ভালো লাগে না একদম। তো অ্যাকচুয়ালি আপনার সঙ্গে মানে কথা বলতে গেলে অনেকবার দেখেছি, যেটা হচ্ছে যে আপনি এই যে বললেন না যে মন ভালো থাকা, আপনি বিশ্বাস করেন এটা অনেকবার বলেছেন যে একজন মানুষ তার মন ভালো না হলে বা সে যদি ভালো না থাকে অন্যকে ভালো খাওয়াতে পারে না। মানে আপনি একই রকমভাবে গুরুত্ব দেন হচ্ছে যে ফ্যাক্টরির প্রত্যেকটা মানে যারা এখানকার ওয়ার্কার তারা যেন ওই মেন্টাল ওই স্টেট অফ মাইন্ডটায় থাকে যেখানে অন্তত তারা খুব ভালো মনে গিয়ে মানুষের জন্য খাবারটা তৈরি করতে পারে। তো না, আর একটা কথা, আমরা এটাকে এখানে ব্রহ্মকুমারী ক্লাস করি, এবং প্রত্যেক স্টাফ আমার এখানে যখন আসে প্রথমে সে সকালে সে আগে মেডিটেশন করে। কারণ কি, সে ধরুন বাড়ি থেকে আসছে, অনেক সময় তো সে ঝগড়াঝাটি করে আসতে পারে, কোনো টেনশন নিয়ে আসতে পারে, সেই টেনশনটা আগের তাকে রিলিফ পাওয়ানো হয়। ফার্স্টে মেডিটেশন রুমে বসে রিলিফ করে, এবং সে ঈশ্বরের কাছে প্রেয়ার করে যে আমি যে খাদ্যটা বানাতে যাচ্ছি সেটা খেয়ে যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সুস্থ শান্ত মনে যেন এটা বানাতে পারি। এই যে এটা করা হয়, এর পেছনে কী হয়, আমরা এটা বিশ্বাস করি যিনি রান্না করছেন তার ভাইব্রেশনটা এই খাবারের মধ্যে যায়, এবং যিনি খাচ্ছেন তার কাছেও যাচ্ছে। তা সেখান থেকে আমরা এটা অনেক উপকারও পেয়েছি। আমরা দীর্ঘ প্রায় 12-14 বছর ধরে এটা চালিয়ে যাচ্ছি আমরা, এবং এটা ব্রহ্মকুমারী থেকে আমরা শিখেছি যিনি রান্না করে তার ভাইব্রেশনটা বিরাট ব্যাপার আছে। দেখবেন বাড়ির রান্না খাওয়া একরকম, আর হোটেলে রান্না খাওয়া কিংবা বিয়ে বাড়ি গিয়ে রান্না খেলে দেখবেন আপনার শরীর খারাপ করে, এর পেছনে অনেকগুলো কারণ আছে, এবং সেটা আমরা করে আমরা সাকসেস। এটার কোনো মানে এই সাকসেস এটা কীভাবে বুঝেছেন আপনি? সাকসেস বলতে কি, আমাদের যারা খাচ্ছেন, আমি এটুকু বলতে পারি আমাদের চানাচুর খেয়ে কারোর কোনো শরীর খারাপ হয় না, এবং আমরা সেটা জোর গলায় বলতে পারি যে আমাদের চানাচুরটা আপনি খান। চানাচুর সম্বন্ধে একটা ধারণা ছিল চানাচুর খেলে পেট খারাপ হয়, এরকম আমাকে একবার পিসি সরকার একদিন কথাটা বলেছিলেন, এই চানাচুর খেয়ে পেট খারাপ, কিন্তু মুখের চোখে কোনো হয়নি আমার। কারণটা কি? তো সেটাই হচ্ছে কথা, যে এখানে হচ্ছে কোয়ালিটি, হাইজিনটা মেনটেন করা। সেকেন্ড থিং হচ্ছে যারা বানাচ্ছে তাদেরও একটা ভাইব্রেশনের ব্যাপার আছে, সব মিলিয়ে কিন্তু একটা টেস্ট, এবং তার সাথে টেস্ট কোয়ালিটি সব কিছু মিলিয়ে এটা তৈরি করা। তো এই যে এই যে আপনি বলছেন যে কোয়ালিটি যে ব্যাপারটা, এই কোয়ালিটির ব্যাপারটার ক্ষেত্রে আমি জানি যে আপনি অত্যন্ত মানে মনোযোগী একবার বলতে, মানে আপনার কোয়ালিটির সঙ্গে আপনি কোনোভাবে কম্প্রোমাইজ করতে চান না। মানে বাজারের সব যে সেরা ছোলাটা, সেরা অন্যান্য যে মশলাগুলো রয়েছে আপনি নিয়ে আসেন বিভিন্ন জায়গা থেকে, এবং প্রত্যেকটা জিনিস আপনি নিজে টেস্ট করেন। তো এই যে অভ্যেসটা বা এই যে পদ্ধতিটা আপনার কবে থেকে তৈরি হলো আর কি, মানে কীভাবে? এটা প্রথম থেকেই বাবার কাছে এটা শেখা আমার। তা বাবা এরকম দেখতাম ছোটোবেলায়, বাবা চানাচুকে বলেই যে অমুক মশলাটা বোধহয় খারাপ আছে। ধরুন যে কোনো মশলা যেটি কিনে আসে, ল্যাব আমাদের আছে, কিন্তু ল্যাব বলে দেবে আপনার ভেজাল আছে কিনা, কোনো পেস্টিসাইড আছে কিনা মশলায়, কিন্তু টেস্ট ল্যাব কোনোদিনও বলতে পারবে না। ল্যাব হচ্ছে আমাদের জীব, এবং বাবা খেয়েই বলে দিতেন যে এটা চলবে না, এটা ক্যান্সেল। কিংবা কোনো লটের মধ্যে হয়তো কোনো একটা বস্তা কোনো একটা বাজে মাল এসে গেছে, সেই মালটা চানাচুরে ইউজ হয়েছে, উনি চানাচুরটা খেয়ে বলে দিতেন যে অমুক মশলাটা গন্ডগোল আছে, এটা ক্যান্সেল হবে। কী বলে বুঝতে পেরেছেন? তো এই ল্যাব থাকলেই যে হবে না, তারা আপনার জীব হচ্ছে মেন, এবং সেটা আমি বাবার কাছ থেকে শিখেছি, এবং আমি এখন আমার ছেলেকে এবং আমার ভাইয়ের বউকে এটা শেখাচ্ছি। আমার এখন একটু অনেক বয়স হয়ে গেছে, এখন ডাক্তার বলেছে একটু চানাচুর খাওয়া কমাতে, তা আমি এখন চানাচুর খুব কমিয়ে দিয়েছি খাওয়া। কিন্তু ওরা যে খাচ্ছে, টেস্ট করছে, ওরা সবসময় তো শেখাচ্ছি যে এইভাবে শেখো, এইভাবে শেখো। কোনো মালটা পারচেস হয়ে আসলো সেটাকে সঙ্গে সঙ্গে চেকিং করা, এগুলো এখনও চলে যাচ্ছে, আমাদের চলছে এখন। এই যে পদ্ধতিটা এটা কীরকম, মানে এই যে আপনি এটা কীরকম একটা গবেষণা পাবো না, আপনাকে একদিনে আপনি পারবেন না এটা করতে। একটা হিং আপনি খেয়ে শুকে বলতে হবে এটা কোয়ালিটি ঠিকই আছে কিনা। হিং তো মুখে জিভে দেয়, আর হিংটা শুকে বুঝতে হবে। তুমি দারচিনি, যেমন দারচিনি আপনাকে খেয়ে বলতে হবে, এলাচ, যে কোনো মশলা। ধরুন আজকে একটা ছোলা কিনছি আমি, ছোলাটাও খাওয়ার ব্যাপার আছে। একটা হাইব্রিড ছোলা, একটা এমপি থেকে একটা ছোলা আসছে, একটা রাজস্থান থেকে ছোলা আসছে, তার মধ্যে অনেক ডিফারেন্স, দামেরও অনেক ডিফারেন্স আছে। এবং আপনি আমার এটা খেলে দেখবেন একটা মিঠা টেস্ট পাবেন। অন্য বলা উচিত না যে অন্যান্য যে কোনো ব্র্যান্ডের চানাচুর খেয়ে দেখবেন আপনি খাবার শেষে একটা বিটার টেস্ট পাবেন। যেমন অনেকগুলো টেস্ট আছে, তো টেস্ট পার্টের মধ্যে আমাদের যেমন হচ্ছে নুন, মিষ্টি, লঙ্কা, এগুলো সমস্ত যেগুলো আছে, ঝাল, এগুলো জিভের সামনে আছে। আর আমাদের যেটা কষা কিংবা তিতা টেস্টটা জিভের শেষে আছে, এবং আপনি খাবার পর যখন খেয়ে ফেললেন তারপর বিটার টেস্টটা পাবেন। কিন্তু আপনি যদি মাইন্ডলি জিনিসটা খান দেখবেন একটা বিটার টেস্ট আসছে, তাহলেই সেই মালের কোয়ালিটিটা ভালো হবে না। এবং সেটা আমরা
প্রোডাকশন করার আগে যেটা র মেটেরিয়ালস পারচেস হয় সেখান থেকে আমরা ফলো করি এটাকে, এবং সেইভাবেই আমরা প্রোডাকশন করি। ধরুন এরকম হলো বাজার থেকে যে এরকম একটা ছোলা পেলেন আপনি, যেখানে হয়তো ওই আপনি ওই টেস্টটা পাচ্ছেন, একটু বিটার টেস্টটা হ্যাঁ, আমরা পাচ্ছেন, ক্যান্সেল করে এবং আমাদের যিনি মাল দেন আমরা ওনারা জানেন যে আমার এটা নাহলে চলবে না, ওনার সেই মালটাই আমাদের দেন, এবং বাজার থেকে অন্তত 20-25 টাকা বেশি দাম দিয়ে আমরা মালটা কিনি, কারণ ওটার দাম অনেক বেশি। বাজারে সাধারণ যারা চানাচুর বানায় তারা ওই দাম দিয়ে মানে পর্তা করতে পারবে না, তারা ওই জন্য আনে না, এবং আমার জন্যই পার্টিকুলার ওটা আনা হয়, মুখরোচকের জন্যই। আচ্ছা, তো এমনি সেরকমভাবে অন্যান্য যে সমস্ত উপাদানগুলো লাগে চানাচুরের ক্ষেত্রে সেগুলো সবগুলোই তাই? সব পড়ে, বাদাম থেকে ডাল থেকে সব পড়ে জিনিসই, মশলা প্রত্যেকটা জিনিস, এবং শুধু তাই না, তারপরে ফ্রাই করার সময় একটা খেয়াল রাখতে হয় ভীষণভাবে। আর একটা জিনিস হচ্ছে কি, আমরা মেশিনে প্রোডাকশন বন্ধ করে দিয়েছি, কারণ মেশিনে প্রোডাকশন করলে কী হয়, একটা তেল 1 মাস বাদে মেশিনটা ক্লিন হচ্ছে, তো একটা তেল প্রতিদিনই উঠছে, কিন্তু আমরা আবার ফার্দার পুরাতন থিওরিতে চলে এসেছি, কড়াইতে ভাজছি, কড়াইতে ভাজার পর লাস্ট যে তেলটা থেকে যাচ্ছে সেই তেলটা আমরা ডিস্ট্রয় করছি, আবার পরের দিন ফ্রেশ তেলে কাজ করছি, তাতে আপনার অ্যাসিডিটিটা হচ্ছে না। এবং চানাচুর স্বাস্থ্যের পক্ষে খুব ভালো জিনিস, আমি বলবো এটা। ফ্যাটটাও কমে যাচ্ছে, ট্রান্স ফ্যাট কমে যাচ্ছে, শুধু তাই না, একমাত্র প্রিজারভেটিভ নেই চানাচুরে, কোনো কেমিক্যাল নেই, কোনো কালার নেই, সমস্তটাই ন্যাচারাল, এবং একমাত্র যদি খারাপ হয় সেটা তেল, এবং সেই তেলটা যদি প্রতিদিন চেঞ্জ করা যায় তাহলে আপনার অ্যাসিডিটিও হবে না। এবং এতে পিওর ছোলা থেকে এবং বাদামের যে পুষ্টি এটা আপনি পাচ্ছেন। যে কোনো ফাস্টফুডে দেখবেন আপনি প্রিজারভেটিভ আছে, কালার আছে, কেমিক্যাল আছে, চানাচুরে একমাত্র এটা কিছু নেই, আমরা কোনোভাবেই ইউজ করি না, এবং এটা প্রথম থেকেই বাবার কাছ থেকে যা শিখেছি আমি সেটাকে মেনটেন করে এখনও পর্যন্ত মেনটেন করে আসছি, আরও বেটার করার চেষ্টা করছি। কোথায় মানে তফাৎটা কোথায় হয়, মানে এই যে মানে মুখরোচক এই যে ব্র্যান্ডটা তৈরি হলো, বা মুখরোচকের প্রতি মানুষের এই যে মানে কি বলবো বিশ্বাস বলুন, বা এতদিনের মানে টেস্টের ক্ষেত্রেও একটা ডিফারেন্স আছে, মানে বহু লোক মানে খুব সমস্যায় পড়ে যে আপনাদের চানাচুর নিয়ে বসলে মানে সেটা শেষ না হলে মুখে দিলেই মেজাজ খুশি। হ্যাঁ, মুখে দিলে মেজাজ খুশি শুধু নয়, মানে আপনার সরানোও যায় না আর কি, যতক্ষণ থাকে সেটা। সেটি তো হচ্ছে, তো এটা কোথা থেকে ডিফারেন্সটা হয়? বাঙালি টেস্ট বলে একটা টেস্ট আছে, তো সারা বিশ্বে কিন্তু বাঙালি টেস্টের কদর আছে, এবং সবাই কিন্তু বিদেশ থেকে আসলেও কিন্তু বাঙালি যে ফ্লেভার টেস্ট, আমি যে চানাচুরটা বানাই, আপনি গিয়ে দেখবেন একটা পাঞ্জাবে যান, আপনি আজকে কাশ্মীর যান, আজকে রাজস্থান যান, সমস্ত সাউথ ইন্ডিয়ান একজন হোক, প্রত্যেকে কিন্তু বাঙালি টেস্টটা লাইক করে, এবং আমাদের টেস্টটা পিওরলি বাঙালি টেস্ট, এবং এই টেস্টটা দেখবেন বাঙালি যে গরম মশলার যে টেস্টটা সেই আমাদের চানাচুর সেগুলো আছে, এবং নুন টক মিষ্টি যে কম্বিনেশন, এগুলো আমাদের মানে আমি নিজে বানাই বলে বলছি না, আপনি খেয়ে দেখলে বুঝতে, ওই জন্যই আপনি স্টপ করতে পারেন না, এবং সেইটা যদি থাকে ঠিকমতো আমরা মেনটেন করে যেতে পারি সারা জীবন, তাহলে মুখরোচকের আশা করি কোনোদিনও কাস্টমার মানে ওটা মানে যে কেউ প্রশ্ন করতে পারে আপনি কি মেশান বলুন, তো শেষ করা যায় না আর কি। আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন কোনো আফিন টাফিন দেন, এটা নেশার মতো হয়ে যায় কেন, অনেকে বলেছেন। তাহলে এটা হচ্ছে কোয়ালিটি ভালো হলে দেখবেন, আমার বাবা একটা কথা বলতেন যে কোনো প্রোডাক্ট বানানোর পর লোককে খেতে দিয়ে আর গল্প করবি, আর অবচেতন মনে ওর হাতটা ওখানে চলে যাচ্ছে কিনা দেখবি, তাহলে এমনি ভালো লেগেছে, তা উনিও ভাবছেন খাবো না, কিন্তু হাতটা ওখানে চলে যাচ্ছে, তাহলে ভাববি কোয়ালিটি। সেটা আমার কত হয়েছে আর কি, তো আমি নিজে দিয়ে বুঝতে পারি। তো যাই হোক, সেটা কিন্তু আপনি দেখেছি যে আপনি ভীষণ রকমভাবে যে জিনিসগুলো আপনি ইউজ করছেন উপাদান হিসেবে চানাচুরের, সেগুলোর আমি বলছি মানে স্বাস্থ্যগত যে গুণটা আছে আপনার বোধহয় যেখানে আপনার অফিস তার পাশেই যে শিবকাশি ভট্টাচার্যের বই রাখা থাকে, যে প্রত্যেকটা জিনিসের কি কি গুণগত মান, মানে আয়ুর্বেদিক দিক থেকেও অন্তত সেগুলো আপনি দেখেন। বাবা দাদু যখন চানাচুর তৈরি করতেন তখন ওরা শিবকালী ভট্টাচার্য যে বইগুলো পড়তেন, কোন মশলার কী গুণাগুণ আছে, সে বইটা ছিল আমার কাছে, অনেক পুরাতন বই হয়ে গেছে, অনেক ছিঁড়ে টিড়ে গেছে, আমি আবার 12টা খণ্ডে নতুন বই কিনেছি আবার আমি। আচ্ছা। এবং আমি সেটা পড়েছি, এবং রীতিমতো আমার ছেলেকেও আমার ভাই বউকেও এগুলো শেখাই, বলি বইগুলো পড়ো এবং মশলা গুণাগুণগুলো জানো আগে। তুমি একটা কিছু করতে গেলে লোকে খেলে যদি তার শরীর খারাপ হয় তাহলে সে ফার্দার খাবে না, আর যদি খেয়ে শরীর খারাপ হয় তাহলে অটোমেটিক আমার ব্যবসা বাড়বে, এটুকু আমার বাবা শিখেছেন এবং সেটা এখনও মেনটেন করে যাচ্ছে। আপনি নতুন প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে মানে যখন আপনি ভাবেন, যখন নতুন কোনো প্রোডাক্টের কথা ভাবেন, তখন কি এটাই মাথায় চলে? হ্যাঁ, নিশ্চয়ই, ওটা তো মাথায় রাখতেই হবে। নতুন প্রোডাক্ট যেমন আমরা ধরুন একটা ভেলপুরি বার করেছি, ভেলপুরিটা খুব ভালো হয়েছে। ভেলপুরিটা ভালো হয়েছে তো? খুব ভালো হয়েছে। ভেলপুরিটার ক্ষেত্রে বলছি, সবাই ভেলপুরি বানিয়েছে কি হয়েছে, একটা আচার দিচ্ছে আলাদা করে, ওটা মাখতে হয় হাতে চ্যাট করে, এরকম বিশ্রী লাগে। তা আমি ভাবলাম যে এমন একটা ভেলপুরি বানাবো, ভেলপুরির সেম টেস্ট থাকবে। আমি জানেন এই সাধারণত একটা ভেলপুরির দোকান আছে লেক ক্যালবেরির পাশে, খুব সুন্দর ভেলপুরি বানায়, মানে কলকাতার মধ্যে বেস্ট ভেলপুরিও বানায়। আমি দীর্ঘদিন মানে ছোটোবেলা থেকে ওর কাছে খেয়ে এসেছি, এবং মাথার মধ্যে ছিল যে একটা ভেলপুরি এরকম বানাবো, তো ভেলপুরি বানাবো, কিন্তু ভেলপুরি বানাতে গিয়ে আমার মনে হলো যে আচার মিক্সড করা যাবে না, তাতে হয় কি মুড়িটা নরম হয়ে যায়। এখানে কিন্তু ইনস্ট্যান্ট ভেলপুরি, এর মধ্যে কোনো আচার নেই, কিন্তু ফ্লেভার টেস্ট সেম পাবেন আপনি,
এবং এটা আপনি খেয়ে দেখেছেন নিশ্চয়ই, এখন বলছেন হ্যাঁ, খুব ভালো। আপনি খেয়ে দেখবেন এবং ক্রিপসি ব্যাপারটা যে থাকে, ভেলপুরিতে নরম হয়ে যায়, কিন্তু এটা সেটা হবে না। আপনি যখন খুশি যখন ঢাললেন খেলেন, সেম টেস্ট পাবেন আপনি। তো মানে সেরকমভাবে ওই আপনারা যেটা ধনিয়া সব সব peanut সব কিছু আপনি করছেন আর কি। ধনিয়া থেকে চাটনির টেস্ট সব কিছু পাবেন। তো সেগুলো এই ধরুন এই যে আপনি বলছেন যে আমি আচারটা মেশালাম না, কিন্তু আচারের টেস্টটা পেলাম, সেটাকে কিভাবে তৈরি করছেন আপনারা? সেটাই তো মশলার কম্বিনেশন। আপনাকে যতটুকু জানি আপনি কোনো বাইরের কোনো জিনিস, কোনো কেমিক্যাল জিনিস ইউজ করবেন না, না। না, না, আপনি সবটাই যেটা করেন সবটাই নিজে একদম, আমাদের ঘরে তৈরি ঘরে তৈরি জিনিস। এবং এগুলো টেস্ট চলে করতে থাকি, করতে পাঁচজনকে খাওয়াচ্ছি, নিজেও খাচ্ছি। আমি নিজে যখন স্যাটিসফাই হই তখন ওটা ফাইনাল স্টেজে যায়, এবং তখন পাঁচজনকে খাওয়ালাম, সবাই বলে হ্যাঁ ঠিক ওকে, তখন বাজারে ছাড়বো আমি মালটা। আচ্ছা, তো এই ধনিয়া বা বাদাম যেটা এত পপুলার আইটেম আপনাদের, হ্যাঁ, যারা মোটামুটি রাত্রিবেলা একটু মদ্যপান করে তারা রীতিমতো সবাই এই ধনিয়া বাদামের খুব ভক্ত আমি দেখেছি। হ্যাঁ, ইদানিং মানে ধনিয়াবাদামটা আমাদের ভীষণ ভালো চলছে। শুধু মদ্যপান না, আপনি বাচ্চা থেকে বুড়ো সবাই এটা খুব লাইক করে। না, আমি বুড়োদের কথাই বললাম প্রথমে আর কি, মানে বাচ্চাদের কথা বললাম না, কিন্তু এটা বাচ্চারা প্রচণ্ড লাইক করছে। বাচ্চারা বিশেষ করে স্কুল স্টুডেন্টরা ভীষণ ভেলপুরি আর ধনিয়া বাদামের বিরাট ভক্ত হয়ে গেছে এখন। আমাদের এখানে বিভিন্ন স্কুল থেকে কলেজ থেকে আসে এখানে ক্লাস করতে, তাদেরকে আমরা দিয়ে জানি কী বলছি, প্রত্যেকে দেখলাম ওই দুটো প্রোডাক্টের প্রতি ভীষণ, বিশেষ করে ইয়ং জেনারেশন ভীষণ অ্যাডিক্টেড এই দুটো প্রোডাক্টের। রাইট। আপনি মাঝখানে আটকলাইও আরম্ভ করেছিলেন, আট ভাজা আর কি, মানে বেসিক্যালি আটকলাই ভাজা। হ্যাঁ, আট কড়াই থাকে। আট ভাজার সম্বন্ধে বলি আপনাকে, চানাচুর বলতে লোকে যেটা বোঝে, চানাচুর কিন্তু মানুষ খাওয়া শিখেছিল পৃথিবীর সৃষ্টি থেকেই। বিভিন্ন শস্য দানা থেকে মানুষ খেয়ে বেঁচে থাকতো। ধরুন আজকে ডাল, কড়াই সব এগুলোই তখন থাকতো, এবং সেগুলো লাস্টে হলো কি ভেজে খাওয়া শুরু হলো। তারপরে কিছু লোক একটু মশলা দিয়ে খাওয়া শুরু করলো, এবং দেখবেন লক্ষ্মী পুজোর হতো 8টা কলাই দিয়ে, অষ্টকলাই। এই অষ্টকলাই থেকে আট ভাজাটা এসছে। লক্ষ্মী ঠাকুরের পুজো হতো অষ্টকলাই দিয়ে। এখনও পর্যন্ত যে কোনো পুজো দেখবেন পঞ্চশস্য লাগে, সেইখান থেকেই কিন্তু চানাচুরের উৎপত্তি, এবং সেই চানাচুর ডেভেলপ হতে হতে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। কিন্তু পৃথিবীর শুরু থেকেই কিন্তু লোকের চানাচুর খাওয়ার হ্যাবিটটা ছিল, কিন্তু এটা বলতে পারি। ঠিক কথা। ওই মানে হরিদাসের বুলবুল ভাজা সেই সময়, বুলবুল ভাজার ব্যাপারটা, এর মধ্যে একটা হিস্ট্রি আছে। বুলবুল ভাজার ব্যাপারটা কি, এটা কি তখন এই চানাচুর ব্যাপারটা আসেনি। চানাচুর কথাটা এলো কেন, এটা শুধু কলকাতা লোকেরই চানাচুর কথাটা বলে, কিন্তু কলকাতার বাইরে গিয়ে মিক্সার বলে, কেউ ডালমুট বলে, কেউ স্ন্যাক্স বলে। চানাচুর মানে চানা মানে ছোলাটাকে গুঁড়ো করে বেসন করা হয়, বেসন করে তার থেকে চানাচুর বানানো হয়। চানাকে চুর করে, চানাকে চুর করে থেকে চানাচুর কথাটা এসছে। তার আগে ছিল হরিদাসের বুলবুল ভাজা। বুলবুল ভাজা বলতে কি, বুলবুল একটা পাখির নাম। বুলবুল পাখি খুব বকবক করতো, তো সেই যারা এই চানাচুরটা বিক্রি করতো পায়ে ঘুঙুর বেঁধে ঘুরে পাড়ায় ঘুরে বিক্রি করতো, ওই জন্য বুলবুল ভাজা কথাটা ওখান থেকে এসছে। যারা বিক্রি করে চানাচুরটা বকবক করতো, হরিদাসের বুলবুল ভাজা বলে টাটকা তাজা খেতে মজা। এবার মহারানী ভিক্টোরিয়া এ ভাজা খায় রোজ কিনে, তাহলে ভিক্টোরিয়া আমল থেকে চানাচুর খাওয়ার চলন ছিল, এখনও সেটা চলে আসছে। তো এই যে ব্যাপারটা, এই বুলবুল ভাজা কথাটা এখানে এসে, তারপরে মুখরোচক এটার নাম যখন দেখে চানাচুর বলে আসে, এবং মুখরোচকই প্রথম সৃষ্টি করতাম এই চানাচুর। অন্য লোকে ছিল, কোনো ভুজিয়া ছিল, অন্য কিছু ছিল, কিন্তু চানাচুর ব্যাপারটা কিন্তু মুখরোচকই সৃষ্টি। ঠিক কথা। তো আর এই যে এত প্রোডাক্ট আপনি করলেন, আপনি ধরুন আপনাদের ইনিশিয়াল যে প্রোডাক্ট পুরনো যে চানাচুরটা, বা পরবর্তীকালে যেটা খানিকটা একটু দারচিনির একটু সুপ্রিমেসি থাকে, যেটা দারচিনি বেশি থাকে, যেটা আপনাদের কমলা কালারের যেটা আর কি, অরেঞ্জ কালারের যে প্যাকেটটা, সেটা কি পরে এসছে? প্রথম কোন প্রোডাক্টটা আপনাদের? প্রথম প্রোডাক্ট ছিল স্পেশাল পাপড়ি চানাচুরটা। আচ্ছা, যেটা পাপড়ি চানাচুর, ওটা হচ্ছে প্রথম আপনাদের? ওটা প্রথম। তারপর সেকেন্ড হচ্ছে টক ঝাল মিষ্টি, যেটা বলছিলাম যে অরেঞ্জ কালারের যেটা। এবার দারচিনি বলছি কেন, ধরুন আমরা প্রত্যেক চানাচুরে দারচিনি ইউজ করি, কারণ কি চানাচুর খেলে একটু সামান্য যদি ফ্যাটও আপনার আসে, ওই দারচিনি কাজ হচ্ছে ফ্যাটটা কেটে দেওয়া। সব কিছু কিন্তু পার্সেন্টেজ আছে, আপনি দিলেই যে বেশি ভালো টেস্ট হবে তার কোনো মানে নেই। ওটা জানতে হবে, টেস্টটা জানতে হবে। যে রান্না করে সে জানে যে আমি কতটা পরিমাণ কতটা কী দেবো। এবার ধরুন আপনাকে আদা শুকনো, আদা ডাইজেস্টিভ, ব্ল্যাক সল্ট ডাইজেস্টিভ, জিরে ডাইজেস্টিভ, এই ধরনের মশলাগুলো আমরা এমনভাবে দিই যাতে আপনার অ্যাসিডিটি ফর্ম না করে, এবং তাহলে আপনি কোনো দিনই আর চানাচুর খাবেন না। তাহলে কিন্তু আমাদের চানাচুর খেলে আমরা জোর গলায় বলতে পারি অ্যাসিডিটি আপনার হবে না। আপনি এমটি স্টমাকে যদি সকালে ঘুম থেকে উঠে চানাচুর দিয়ে চা খান, আমি বলে দিতে পারি যে আপনার অ্যাসিডিটি হবে না। ঠিক কথা। তো এই যে পরে যে টক ঝাল মিষ্টি যে চানাচুরটা, সেটা কবে থেকে শুরু হলো? এটা শুরু হলো 1950 থেকে। আমাদের স্পেশাল পাপড়ি চানাচুরটাই চলতো। এটা শুরু হয়েছে 1980 থেকে। আচ্ছা, টক ঝাল মিষ্টি। তখন আপনার বাবা? ওটা কিছুটা বলতে গেলে আমারই সৃষ্টি, ওটা টক ঝাল মিষ্টিটা। আচ্ছা, বাবা করে গেছিলেন স্পেশাল পাপড়িটা। আচ্ছা, টক ঝাল মিষ্টিটা আমার আমলে, এবং আমি এটা এসে ডেভেলপ করেছি আর কি। আচ্ছা। কিন্তু বাবা একটা কথা বলতেন
যে মিষ্টিটা চানাচুরের মধ্যে দিস না খুব এটা, কিন্তু দেখলাম যে মিষ্টি দেওয়ার পর যে টেস্টটা আসছে না, এটা মানে কি বলবো, ওই স্পেশালভাবে কেমন হার বানিয়ে দিচ্ছে সুইটার্স দেওয়ার। আপনার কোনটা সবচেয়ে বেশি পপুলার? না, বেটার চানাচুর যদি বলেন স্পেশাল পারবে বলবো, কিন্তু লোকে এখন টক ঝাল মিষ্টি বিরাট পাগল, মানে বিদেশ থেকে লোক আসে শুধু টক ঝাল, সবাই এখন টক ঝাল মিষ্টির প্রেমে পড়ে গেছে এরকম ব্যাপার। তো ঠিক আছে, ওটাই সবচেয়ে পপুলার আপনার, সবচেয়ে পপুলার মানে এখন। আগে ছিল স্পেশাল পাবলি, এখন পপুলার ব্র্যান্ড হচ্ছে আমাদের স্পেশাল এই সুইট অ্যান্ড সাওয়ার টক ঝাল মিষ্টি। আর এই যে এত নতুন প্রোডাক্ট আপনি করলেন, তার মধ্যে আপনার সবচেয়ে পছন্দের প্রোডাক্ট কোনটা? সবটাই পছন্দের প্রোডাক্ট, কারণ কি বলছি সবটা, কারণ আমি যে প্রোডাক্ট ভাবি করি সেটা দীর্ঘদিন সময় নিয়ে করি। আমি হঠাৎ মনে হলো করে ফেললাম তা না, আমি প্রথমে চিন্তা করি যে স্বাস্থ্যের কোনো ক্ষতিকারক আছে কিনা, ব্যাপারটা স্বাস্থ্য ভালো থাকবে কিনা। এটা আপনার প্রায়োরিটি লিস্টে কারণ বাবা বলতে যদি চানাচুর খেয়ে লোকের শরীর খারাপ হয়, লোকে তাহলে চানাচুর খাবে না। তো আমি সেটা প্রুভ করে দিচ্ছি, চানাচুর খেলে শরীর খারাপ হয় না এবং চানাচুর হেলদি ব্যাপারটা হয়, সেটা কিন্তু মুখরোচকই প্রমাণ করেছে। ধরুন আজকে একটা চাল ভাজা বার করলাম, আপনার ধরুন মশলা স্যুট করে না, তাহলে আপনি যে চাল ভাজা খাবেন এতে কোনো মশলা নেই, এতে কি আছে বাদাম ছোলা চাল ভাজা, তো আপনি খেলে খুব হেলদি। এটা আমাকে মেনলি সৌরভবাবুলি এক সময় আমাকে দাদাগিরিতে বলেছিল যে এমন কিছু বানান যে আমরা এই ফাস্টফুড না খেয়ে এগুলো খেয়ে আমরা পেটটা ভরাতে পারি। তো উনি যেদিকে আমাকে বললেন, আমি তারপর দিন থেকে এসেই ট্রায়াল শুরু করেছিলাম, কিন্তু তবে এটা খুব সাকসেস আমাদের। তারপর একটা লাইট চিড়ে আছে যেটার মধ্যে কোনো বাদাম নেই, অনেকে আবার বাদাম খেতে চান না, বাদামে তাদের হয়তো গ্যাস হয়, সেই বাদামের জন্য ওটার জন্য লাইট চিড়েটা করেছি, কিন্তু ওতে বাদাম নেই ওর মধ্যে। তো যে বাদাম ছাড়া যাবেন সে লাইট চিড়েটা খাচ্ছেন। আচ্ছা, এবারে দেখুন কেউ হয়তো মশলা পছন্দই করেন না, মশলা তার চলে না, তার জন্য সল্টি বলে একটা চানাচুর আছে। অনেকে প্রচণ্ড ঝাল চায়, তার জন্য মির্চি চানাচুর আছে, প্রচণ্ড ঝাল। এবার অনেকে খুব ধরুন এই যে জিমে যাচ্ছে, হেলদি স্ন্যাক্স খাবো, আপনি কিন্তু আট ভাজা খেতে পারেন। আট ভাজার মধ্যে ওই 8টা শস্য দিয়ে ওটা তৈরি করা, ফুল অফ প্রোটিন, হেলদি ব্যাপারটা। হ্যাঁ, মানে ডাল মানে প্রোটিন রয়েছে, এটা আপনি খেতে পারেন নিঃসন্দেহে, এটা ভেজাল জিনিস আছে এবং এটা খেয়ে আপনার স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতিকারক কিছু নেই, এটা বলতে পারি আপনাকে। এই যে প্রোডাক্টগুলো আপনি করছেন, প্রত্যেক বছর নতুন নতুন প্রোডাক্ট করছেন, সামনে কি আছে? আর সামনে কিছু প্ল্যান আছে? সামনে কিছু আছে, এখন সেটা বলবো না, আমি কিছু প্ল্যান চলছে আমাদের। আচ্ছা, সেটা এখানে, কারণ বাজারে বিজনেসের স্বার্থে আমরা এখন বলবো না। আরও 2-3টে প্রোডাক্ট খুব শীঘ্রই আমরা আনবো, আমরা ট্রায়ালে আছি, আমরা করব। এবং যেটাই করবো না কারণ আমি এটা বলতে পারি যে আমি খুব ভেবেচিন্তে লোককে খাইয়ে তার রিপোর্ট নিয়ে আগে নিজে স্যাটিসফাই হই, তারপর আমি লোককে খাওয়াই, তারপর আমি বাজারে ছাড়বো। সে তখন তার প্যাকেজিংটা কী হওয়া উচিত, তার কালার কী হওয়া উচিত, এবং সব নিজেরাই আমরা করি এগুলো বসে। আপনারা বোধহয় মানে সম্ভবত গন্ধবণিক সমাজের লোক, তাই তো? মানে আপনার বণিক সম্প্রদায় বলতে গন্ধবণিক সমাজের লোক। কিন্তু আমি শুনেছি যে আপনার দাদু, যিনি পঞ্চানন চন্দ্র, তিনি বোধহয় গয়নার দোকান চালাতেন, তাই তো? ইয়েতে এটা কেন, মানে এটা যদিও আমাদের প্রত্যেক ব্যবসায় চাঁদ সদাগরের নাম শুনেছেন, ওনার ছিল মেন ব্যবসা বাঙালি গন্ধবণিক, যাতে আমরা গন্ধবণিক, কিন্তু আমার দাদু কিন্তু সোনার উপর ব্যবসাটা করতেন। কিন্তু দাদুর এক বন্ধু দাদুকে চিট করার পর, মানে সেটা হচ্ছে সুবর্ণবণিক অ্যাকচুয়ালি। হ্যাঁ, সুবর্ণবণিক, হ্যাঁ, গন্ধবণিক, সুবর্ণবণিক, অংশবণিক, অনেকগুলো ভাগ আছে বণিকের আবার ভাগের। মেনলি গন্ধবণিকের ব্যবসা হচ্ছে মেনলি মশলা জাতীয় ব্যাপারটা, মশলার ব্যবসাটা মেন, চাঁদ সদাগরের সেটাই ছিল। তো ভাগ্যক্রমে একজন জ্যোতিষী দাদুর হাত থেকে বললেন যে আমার বাবা বড় ছেলেকে নিয়ে চানাচুর ব্যবসা নামতে, এবং সেখান থেকে আমাদের চানাচুর ব্যবসা শুরু। আমার হাতেই এখন 50 বছর চলছে কোম্পানিটা। আজকে এই 50 বছর ধরে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছি, প্রচুর কিছু করেছি, জানছি। একটু ডিটেলসে যদি বলেন কীভাবে শুরু হয়েছিল মুখরোচক? এটা শুরু হয়েছিল বলতে কি, একটা ছোট দোকান থেকে শুরু করেছিলেন দাদু। আপনার বাবার নাম নির্মলেন্দু চন্দ্র, তার বাবাকে বললেন, নির্মলেন্দু বাবুকে বললেন যে তুমি দোকানটা করো, চানাচুরের দোকানটা করো। হ্যাঁ, যেহেতু বললেন যে বড় ছেলের নামে করতে, পার্টিকুলারলি বলেছেন, দাদুর 4টে ছেলে ছিল, যে বলছে বড় ছেলের নামে চানাচুর ব্যবসাটা খুলতে। এবং আমার বাবা তখন ক্লাস 10-এ পড়েন, তখন বাবা পড়াশোনা ছেড়ে এই চানাচুর ব্যবসা আসলেন, এবং একটা ছোট্ট দোকান দিয়ে শুরু হলো টালিগঞ্জ ট্রাম ডিপোতে। পেছনে ভাজা হতো, সামনে বিক্রি হতো। যেহেতু স্টুডিও পড়ায় ছিল বলে দোকানটা, প্রচুর নামি দামি লোক আমাদের দোকানে আসতেন, এবং এই মুখরোচক নামটাও একজন সাহিত্যিক দিয়ে গেছিলেন। আচ্ছা, মুখরোচক নামটা সেখান থেকে আমাদের দোকানের নাম হলো মুখরোচক, তার আগে কোনো নাম ছিল না দোকান। আচ্ছা, তারপর থেকে আস্তে আস্তে করে ব্যবসা বাড়তে 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 আজকে এই জায়গায় এসছে। উৎপল দত্ত খুব ভক্ত ছিলেন। হ্যাঁ, উৎপল দত্ত যখন কোনো শুটিংয়ে শটটা ভালো হতো না, উনি বলতেন যা মুখরোচক নিয়ে আয়, এবং উনি একটা ক্যাপশন দিয়েছিলেন, মুখে দিলেই মেজাজ খুশি, কথাটা কিন্তু এখনও আমাদের ইউজ করেন আপনারা, স্লোগানটা চলে আমাদের এখনও মাঝে মাঝে। ঠিক কথা। তারপরে বিভিন্ন, খালি উত্তম কুমার ছাড়া আমাদের দোকানে সবাই আসতেন, মানে মান্না দে, হেমন্ত মুখার্জি, লতা মঞ্জুশের জন্য চানাচুর নিয়ে যেতেন, কিশোর কুমার, সবাই, মানে বোম্বে যত নামি নামি, বাপি লাহিড়ী,
সবাই আমাদের দোকানে আসতে আমাদের চানাচুর অনেকে নিয়ে যেতে হতো। হেমন্ত মুখার্জিকে, লতা মঙ্গেশকরের জন্য চানাচুর উনি যতবার বোম্বাই যেতেন উনি নিয়ে যেতেন আমাদের দোকান থেকে। মান্নাদেকে আমি দেখেছি দোকানে আসতে, নচিকেতা ঘোষকে আসতে দেখেছি, গৌরীপ্রসন্ন বন্ধুকে আমি আসতে দেখেছি। আচ্ছা, হ্যাঁ, তারপরে আপনারা শিফট করলেন কবে? এই যে তারপরে লাঙ্গলবাড়ি আস্তে আমরা আস্তে করে এখন ওখান বসে থেকে আছি। করতে করতে আস্তে করে বাবা তখন তখন তো ওই এত কিছু ডেভেলপমেন্ট ছিল না, তখন প্লাস্টিক প্যাকেটও ছিল না, তখন ব্রাউন পেপার ঠোঙায় বিভিন্ন জায়গায় বাবা তখন ভাবলো যে ব্যবসা যদি বড় করতে হয় বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতে হয়, বিভিন্ন দোকানে দোকানে সাপ্লাই দিতেন। তারপরে আস্তে আস্তে করে সাইকেলে চেপে। হ্যাঁ সাইকেলে চেপে যেতেন উনি। তারপরে আস্তে আস্তে করে কোম্পানি বড় হতে 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 এই যে কাজ এসছে। কত কী চেঞ্জ হয়েছে, কত রকম পরিস্থিতি অনুযায়ী যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা। আপনার আপনার মানে কবে থেকে বিজনেস? আমি ধরুন বলতে গেলে 18 বছর বয়স থেকে ব্যবসায় নেমেছি। আমি স্কুল ফল পরীক্ষা দেওয়ার পর 3 মাস যে সময় ছিল সে সময় বাবা বলতেন গিয়ে আমাদের দোকানে বসতে হবে তোমাকে। তো উনি দোকান মানে তখন ওই দোকানটাই? হ্যাঁ টাইলিং সামনে ওই দোকানটায় বসতাম। 1975-এর কথা বলছি এটা। আচ্ছা, তা আমরা তখন 2-3 ঘন্টা করে দোকানে বসতে হতো, বসতাম। বাবাকে প্রচণ্ড ভয় পেতাম, বাবা তখন আড্ডা ফাড্ডা এসব বাবা পছন্দ করতেন না। এই আপনার ঘুড়ি ওড়ানোর একটা গল্প হ্যাঁ আছে বোধহয়, ঘুড়ি তাই ওড়ানোর না? গল্প আছে, অনেক কিছু গল্প আছে, গিটার বাজানোর গল্প আছে, অনেক কিছু। বাবা এগুলো তো কি হয়েছিল, কি হয়েছিল ঘুড়ি ওড়াতে গিয়ে সেটা যদি- ঘুড়ি একবার মনে হচ্ছে মাঞ্জা দিচ্ছিলাম বুঝলেন তো। তো বাবা হঠাৎ দুপুরবেলা বাড়ি ফিরে এসেছেন, তো আমাদের কোথাও ল্যাম্প পোস্টে মাঞ্জা দিতাম, বুঝতে পেরেছেন? তো হঠাৎ দেখি বাবা পেছনে দাঁড়িয়ে, বাবা এসে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ কী ব্যাপার, মাঞ্জা ছেলে দেওয়া হচ্ছে। ছেলে পড়াশোনাতেও নেই বা দোকানেও বসেনি। হ্যাঁ বাবা করলেন কি, ছাতাটা বন্ধ করে ছাতা দিয়ে মারলেন, আর দড়ি সুতোগুলো ছিঁড়ে দিলেন, ছাতা দিয়ে এরম টেনে সুতোগুলো ছিঁড়ে দিলেন, মনে আছে এখন আমার। খুব দুঃখ হয়েছিল জানেন তো খুব। তারপর দাদু হওয়ার পরে একটা আমার লাটাই কিনে দিয়েছিলেন, ঘুড়ি কিনে দিয়েছিলেন। বলে কিন্তু ঠিক আছে। আপনাকে বোধহয় সেই সময় বোধহয় বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেন, আমি যদি শুনেছিলাম। হ্যাঁ বোর্ডিং স্কুলে 1 বছর আমি বোর্ডিংও কাটিয়েছি। হ্যাঁ, হুম বাবার ওপর অভিমান ছিল প্রচুর। হ্যাঁ অভিমান বাবার উপর খুব ছিল। কিংবা গিটার বাজাচ্ছিলাম, গিটারটা একদিন বাবা ভেঙে দিলেন জানেন তো। বলে ব্যবসাতে ছেলে গিটার বাজাবে কি। সবে মাত্র 2টো গান তুলেছি বুঝলেন তো, আলো আমার আলো গো, মায়া মনে বিয়ে হয়নি। তারপর 3rd গান শিখতে হবো। বাবা কি গিটার কাঁধে কী ব্যাপার, গিটারটা নিয়ে ভেঙে দিলেন উনি। বলেন যে ব্যবসাদারি ছেলে এসব গিটার বাজানো সব চলবে না, ব্যবসায় বসতে হবে। তো এইটা বাবার সাথে আমার বিরাট ছোটোবেলা থেকে বাবার প্রতি একটা অভিমান ছিল, ইয়ে ছিল, এগুলো ছিল আমার। আচ্ছা, তারপরে তো ব্যবসা করতে গিয়েও একই রকম হয়। ব্যবসা করতে তখন তখন ওই সময় যখন দোকানে বসতাম বিভিন্ন রকম লোক আসতেন, দেখতাম, আমাকে ক্যাশে বসিয়ে দিত। প্রচণ্ড ভিড় হতো দোকানে, তো অনেক স্টাফ ছিল, আমার তো টাকা দেয়। আর বিভিন্ন কোম্পানির সেলসম্যানরা আসতো, বিভিন্ন রকম আমাকে বোঝাতো যে এই প্রোডাক্টটা এই, ওখান থেকে আমার একটা নলেজ তৈরি হয়েছিল কিন্তু দোকান থেকে বসে। বিভিন্ন লোক বিভিন্ন রকম আসতেন। তখন কি আপনাদের এই যে প্যাকেজিংটা এখন দেখি, নিশ্চয়ই তখন সেরকম প্যাকেজিং না, না, তখন তখন কি এসব কাগজের প্যাকেট? না, তখন পলিথিনের প্যাকেট হয়েছে, তার আগে কাগজের ঠোঁয়া ছিল, ব্রাউন পেপার ঠোঁয়া বিক্রি হতো। তারপরে তো আপনার প্রচুর ডেভেলপমেন্ট, তারপর 2 লেয়ার 3 লেয়ার 4 লেয়ার, হ্যাঁ গ্রেভিয়ার প্রিন্ট হয়ে গেছে, তারপরে এখন 4 লেয়ার প্যাকেট হয়ে গেছে এখন, তারপরে এখন অটোমেটিক মেশিন হয়ে গেছে, এখন নাইট্রোজেন ফ্ল্যাশ হয়, অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আপনারা টালিগঞ্জ থেকে এখানে কবে এলেন লাঙ্গলবেড়িয়া? লাঙ্গলবাড়ি আসলাম 70 সালে। আচ্ছা, নকশাল পিরিয়ডে বাবা তখন ওখানে আমাদের নিয়ে চলে আসলেন টালিগঞ্জ থেকে একদম এই গ্রামে, বুঝলেন তো। গ্রামে এসে ফ্যাক্টরি করলেন, এখানে করে এখান থেকে তখন মালটা থাকতেও আরম্ভ করলেন এখানে? হ্যাঁ এখানে থাকতে আরম্ভ করলাম। আপনার বোধহয় এই পেছন দিকটা থাকতেন না? হ্যাঁ, এখানে এই বাড়িতে থাকতেন, এই বাড়িতেই থাকতেন আর কি তখন। তো আপনার কী বলবো, তখন লাইটও ছিল না, হারিকেনে আলো, মানে সন্ধ্যা থেকে জেনারেটার চলতো, রাত্রি 11টার পর জেনারেটার বন্ধ হয়ে যেত, প্রোডাকশন বন্ধ হলে হলো সব জেনারেটার বন্ধ হয়ে গেল। আর আপনি বলেছিলেন এইখানে বোধহয় একটা কোথাও একটা গাছ ছিল যেখানে হচ্ছে যে সবাই একটা বোধহয় পীরের তেঁতুল জায়গা গাছ ছিল, ছিল হ্যাঁ, বা হ্যাঁ। এরকম কিছু। এই জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ডাকিনীতলা। ডাকিনীতলা নাম ছিল, ডাকিনীতলা। right? আগের দিনে লোকেরা নাকি ডাকিনী যোগিনী ব্যাপারটা ছিল, কোনো আধিভৌতিক ব্যাপারটাও ছিল, যেরকম করতে গাছকে নিয়ে একবার উড়ে চলে আসছিল, বুঝলেন তো। সকাল হয়ে যেত, এখানে গাছটাকে ফেলে দিয়ে গেছিলো, গাছটা উল্টে দিয়ে গেছিলো। আচ্ছা, মাথাটা ছিল নিচের দিকে আর গোড়াটা ছিল উপর দিকে। আচ্ছা, এবং আমরা গাছের মধ্যে দিয়ে এই ফাঁকা দিয়ে উপর দিয়ে যাতায়াত করতে পারতাম এরকম ধরে। আচ্ছা, গাছটা এরকম ছিল, এবং আপনি যখন দেখতেন গাছের শিকড়গুলো উপরে দেখা যাচ্ছে, আর সেই ডালপালাগুলো নিচে একটা গাছ উল্টে দিয়ে যাবে, সেইভাবে গাছটা ছোটবেলাতে আবার এরকম দেখেছিলেন? ছোটোভাবে দেখেছি। প্রচুর লোক দেখতে আসতো এখানে, আচ্ছা। এই ডাকিনতলায় এখানে প্রচুর লোক এই তেঁতুল গাছটা দেখার জন্য আসতো। না, আপনাদের এই পুরনো বাড়িটা যেখানে আছে সেখানটাতেই? হ্যাঁ, এই কর্নারে ফ্যাক্টরি। আচ্ছা, তো ওই জায়গাটা যখন বাবা ফ্যাক্টরি করলেন, ওইটাকে বাদ দিয়ে, জায়গাটা বাদ দিয়ে ঘিরে করলেন। তারপর কিছুদিন বাদে সবাই এখানে দেখতে আসতো, আমাদের তারপরে গেট হয়ে গেল, গেট খুলে দিয়ে দেখাতাম লোককে। তারপরে তখন তো সাপ খোপও থাকতো এখানে, বুঝলেন তো। তারপর আস্তে আস্তে করে সব সরে গেল সাপ টাপগুলো। একদিন হঠাৎ রাত্রিবেলা, একটা অমাবস্যা রাত্রিরে গাছটা হুড়মুড় করে ভেঙে পড়ে গেল, কোনো ঝড় নেই, কিছু নেই। তো বললো এখান থেকে ওই যে দেবতা ছিল সে চলে গেল এখান থেকে, যে এত ঝামেলা এখানে ফ্যাক্টরি হয়ে গেছে, তা গাছটা পড়ে গেল, গাছটা মরে গেল। আচ্ছা।
তারপরে তখন আপনাদের ফ্যাক্টরি এখানে চলছে? হ্যাঁ, ফ্যাক্টরি তখন চলছে আমাদের। আচ্ছা, পরবর্তীকালে আপনার বোধহয় টালিগঞ্জেও একটা ফ্যাক্টরি করলেন, তাই তো? তারপর তো ফ্যাক্টরি বাড়তে 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 এখন বিশাল জায়গায় চলে গেছে। জমিও কিনেছি, আস্তে আস্তে করে ফ্যাক্টরিও বাড়িয়েছি, প্রোডাকশন বাড়ছে প্রতি বছরই, আমাদের ফ্যাক্টরিও বাড়াতে হচ্ছে সেই অনুযায়ী। কিন্তু আপনার সঙ্গে একটা বোধহয় বাবার একটা কোথাও একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল। হ্যাঁ, বাবার সাথে একটা ছিল, বলছি বাবার মাঝে হার্ট অ্যাটাক হয়, তখন 1980 কথা বলছি, তখন সবে কলেজে পড়ি আমি। তখন কলেজ করতে হতেই আমাকে ব্যবসা দেখতে হতো। হ্যাঁ, এবং ব্যবসা আমি চালানো শিখেও গেছিলাম। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে জীবনে কিছু করবো, বড় হবো। তো একটা স্টাফকে নিয়ে একটু গন্ডগোল হয়েছিল, আমি একজনকে ছেড়ে ড্রাইভার নিয়ে একটু হয়েছিল, তাকে আমি ছেড়েছিলাম, তা বাবা তাকে রেখেছিলেন, সেই জন্য বাবার ব্যবসা থেকে বেরিয়ে গেছিলাম। গিয়ে করতাম কি, আমি তখন কলেজে যেতাম, তারপর আমার এক বন্ধু টেলারিংয়ের ব্যবসা ছিল, তার দোকানে সে আড্ডা মারতাম। তো সেখান থেকে দেখতাম যে ও কীভাবে করছে, কীভাবে কাজ করছে, করতে হতে তখন আমার মাথায় চাপলো যে ড্রেস ডিজাইনের কাজটা যদি আমি করতে পারি, আমি খুব ভালো শিখে গেলাম। 3 মাসে আমি ভালো শিখি, 3 মাস আমি ওখানে বাবার ব্যবসা বসতাম না, চলে গেলাম ওখানে। গিয়ে দাদুকে বললাম কিছু টাকা দাও, বাবার এক বন্ধু ছিলেন তাকে বললাম কিছু টাকা লাগবে, মাকে বললাম কিছু টাকা লাগবে আমার, বলে মা কিছু গয়না দিলেন, দাদু টাকা দিলেন, এবং সবার কাছে কিছু টাকা নিয়ে আমি একটা দোকান খুলে বসলাম। ডায়াডেম, যেটা ডায়াডেম ছিল, হ্যাঁ কারেক্ট, ডায়াডেম। কিন্তু তখনকার দিনে আমার কাছে বললাম মহুয়া ছড়িয়ে আসতেন, আমার দোকানে কাস্টমার ছিলেন, অপর্ণা সেনও এসছেন, তাপস পাল তখন সবে দাদা কীর্তি করেছে, তাপস পাল আমার দোকানে আসতেন। তো যদিও ওটা লেডিস টেলার ছিল, কিন্তু উনি এসে উদ্বোধন করে গেছেন তাপস পাল। প্রচুর মানে কাস্টমার আমার আসতো এবং রেফারেন্স আসতো যে আমার মাস্টার বোনকেও বানিয়েছে। ধরুন রঞ্জিত মল্লিকের ভাগ্নি একজন নাকতলা থাকতেন, মানে তাকে সুন্দর ড্রেস করিয়ে দিতাম, এবং তার মাস্টার বোন, পিস্তো বোন, বিরাট বড় ফ্যামিলি ওনাদের। তো সবাই কিন্তু দূর দূরান্ত থেকে আমার কাছে আসতেন। তারপর নাচের স্কুলের ড্রেস তৈরি করলাম, করতে 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 আমার নাম চারদিকে ছড়াতে শুরু করলো। কিন্তু মানে ওইটা ফিল করতেন না যে চানাচুরের ব্যবসা যেটা ছোট থেকে? না, তখন আমি ফিলটা করিনি। আমি তখন চানাচুর ব্যবসা এত বড় ছিল না। আচ্ছা, তখন অতটা ফিল করি চানাচুর ব্যবসার সম্বন্ধে। তারপরে ওটা করতে 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 একদিন একটা মনে হলো যে একটা জায়গায় গিয়ে এটা এমন জায়গায় পৌঁছে। আমি করতাম কি, কাস্টমারকে বলতাম আপনি কোনো ডিজাইন দেবেন না, আমি ডিজাইন দিতাম তাকে, এবং তাকে কোন ডিজাইনটা মানাবে আমি সেগুলো ভেবে রাখতাম, আমার কোন কাস্টমারকে কোন ডিজাইনটা দেবো, এবং তাকে পরে ভালো লাগলে হয়তো কি সে আবার 5টা কাস্টমার নিয়ে আসছে। তো এই জিনিসটা হয়েছে, এবং সবাইকে হয়তো সব ড্রেসটা দিতাম না অনেক সময়। কোনো একটা হয়তো মেয়ে এরকম তার স্ট্যান্ডার্ডে যেটা হচ্ছে, সেগুলো একটা যদি খুব এটা অন্যভাবে নেবেন না কথাটা, খুব একটা লো স্ট্যান্ডার্ডে কেউ বেশি বলে ওই ড্রেসটা আমি করবো, তাই দেখা গেলো সে ওই টাকাটা খরচা করতে হবে না, যে টাকা মজুরি আমি নেবো পারবে না সে হয়তো। তাই বললাম এটা নিয়েও না ডেকে না, তার বাবাকে তো বললেন যেটা করবেন এটা অনেক টাকা মজুরি লাগবে, এটা করবেন না। তো সে রাজি হলো, কিন্তু ইচ্ছা করেই দিতাম না যাতে ওর স্ট্যান্ডার্ড দুটো না মিলে যায় আর কি, এটাও মেনটেন করতে হতো। পরে কোনোদিন মনে হয়নি যে মানে আপনি একটা গার্মেন্ট বিজনেসের দিকে যাব? হ্যাঁ, মনে হয়েছে এক সময়। আমি একটু মানে সবসময় শৌখিন জিনিসের উপর নজর ছিল আমার। আমার পাশে আমার এক বন্ধু, আমার ওর নামও প্রণব, আমি ওকে নিয়ে পাশে ওর ইমিটেশন অর্নামেন্টসের দোকান করে দিলাম, যে আমার যে ড্রেসটা যে কিনবে সে যেন ওই সেটাও আমি পারচেসটা আমি করে দিতাম। প্রণব ঘোষ আপনার বন্ধুর নাম? তো আপনার 3 বন্ধু ছিলেন বোধহয়, রবীন ঘোষ, প্রণব ঘোষ এবং আপনি। তো তারা হচ্ছে লাঙ্গলবাড়ি আর? হ্যাঁ, লাঙ্গলবাড়ি বন্ধু, এখানকারই বন্ধু। আচ্ছা, তা তাকে আমি পাশে একটা দোকান করলাম দুজনে মিলে। এবার হলো কি, লেবার ট্রাবল হলো এমন এখানে যে বাবা ফ্যাক্টরিটা বন্ধ করতে বাধ্য হলেন। আগেকার দিনেও ওনারা ছিলেন, তো ওনারা ঠিক এই একটু কংগ্রেস সাপোর্টার ছিলেন আর কি, ঠিক এই সমস্ত সিপিএমের সাথে হাত মিলিয়ে চলা সেটা করতেন না ওনারা। সেই জন্যই এমন জায়গায় গিয়ে হাজির হয়েছিল যেটা উনি আর চালাতে পারেনি, লাস্ট উনি এটাকে ক্লোজার ডিক্লেয়ার করেছিলেন। আচ্ছা, তখন বাবার এক ম্যানেজার আমাকে গিয়ে ধরলেন যে বাবার এত একটা ব্যবসা রয়েছে, এটাকে তুমি যদি না ধরো তা নেক্সট জেনারেশন আর কেউ নেই ব্যবসা ধরার মতো, তুমি চলো ওখানে। তা আমি তখন বললাম ঠিক আছে। তারপরে আমি আসলাম, এসে এখানকার তার আগে বোধহয় বাবার সঙ্গে একদম বাক্যালাপ বন্ধ ছিল বোধহয়, তাই না? বাক্যালাপও ছিল বাবার সাথে, এরকম। হ্যাঁ, মানে বাবা একদিকে, আমি দেখি বাবার কাছে ধারে কাছে থাকতাম না আমি, বাবার কাছ থেকে আমি সেভাবে তুলনায় কোনো ব্যবসার ঠিক একটা শিখিনি আমি, এটা বলতে পারি। তো মানে বাড়িতে তো একদম শোচনীয় পরিস্থিতি বোধহয়? হ্যাঁ, বাড়িতে শোচনীয়, মানে কি বলবো, বাবা খেয়ে দিয়ে ঘুমোতে গেলে হয়তো আমি একদম মানে শক্তির যে পরিস্থিতি আর কি, তাই তো? দিলীপ কুমার চলছে এই শক্তি টাইপের আর কি একটা ব্যাপারের মধ্যে ক্লাস চলতো আর কি। তো বাবা লাস্টের দিকে অবশ্য আমাকে বলে গেছেন না ছেলে ঠিক জায়গায় আছে। কিন্তু একটা কম্পিটিশন থাকতো বাবার সাথে, আমার একটা বাবাকে আমি কিছু করে দেখাবো। ওই ছোটো থেকে আমি খুব জিদ্দি ছিলাম যে জীবনে বড় হতে হবে, জীবনে কিছু একটা করতে হবে। এবং আমার তখনও আমি এখান থেকে যখন কলেজ যেতাম তখন সাইকেলে করে মল্লিকপুর কলেজ যেতাম। তখন আমি ওই সাইকেলে, আমার সেই একটা বন্ধু বলছে তুই সাইকেলে করে যেতিস, তখন বলেছি যে আমি আমেরিকায় ব্যবসা করতে যাব। তো আজ সেটা 40 বছর বাদে আমার সেই জায়গাটা আমি পৌঁছতে পেরেছি। তখন বলেছিলেন আপনি? তখন বলেছিলাম যে আমি একদিন এই আমেরিকায় ব্যবসা করতে যাব।
তো সেটা এত বছর বাদে আমি গিয়ে পৌঁছতে পেরেছি, এবং সেটা একদিনই হয়নি, প্রচুর কঠোর পরিশ্রম করতে হয়েছে, অনেক কিছু করেছি, অনেকবার পাঠিয়েছি, সাকসেস হয়নি, করতে করতে এবার এখন একটা জায়গা। এখনকার সময় এটাকে বলা হয় ম্যানিফেস্টেশন। হ্যাঁ, মানে এখন বহু মানুষ এটা প্র্যাকটিস করে যে যেটা করবো আর কি সেটা আগে থেকে বলতে আরম্ভ করে। তো আপনি সেই সময় এটা বিশ্বাস করতেন? এখন আবার জামানা পাল্টে গেছে না, তো এখন যেটা করবেন সেটা বলা যাবে না। না, এখন মানে বলে না, কিন্তু ওই ম্যানিফেস্টেশন প্র্যাকটিসটা অনেকে করে। মনে থাকবে, জেদ থাকবে, যেটা আমি করে ছাড়বো, আমি দেখিয়ে ছাড়বো, এটা আমি 1 নম্বর জায়গায় যাব, এই জিনিসটা আমার কোয়ালিটি 1 নম্বর। আমি সত্যি বলছি, টার্ন ওভার দিক দিয়ে হয়তো আমার থেকে অনেক বেশি জায়গায় আছে, কিন্তু আমার কোয়ালিটি যে জায়গায় আছে, প্রত্যেকে আমাকে চেনে, জানে, যে খাতিরটা করে কোয়ালিটির জন্য। কিন্তু টার্ন ওভার কার কত আছে সেটা বড় কথা না, কথা হচ্ছে যে আমার চানাচুরটাকে লোকে লাইক করে, ভালোবাসে, এবং আমার নেবার জন্য বিদেশ থেকে লোক আসে শুধু মুখরোচক নিয়ে যাওয়ার জন্য, তখনই খুব ভালো লাগে। এবং সেই জায়গাটা বিদেশে গেলেও আমাদের যে সেই খাতিরটা করে শুধু কোয়ালিটির জন্য, আর কোনো কারণ না। নিশ্চয়ই। তো এই বাবার সঙ্গে এই যে গন্ডগোলের সময়টা, তো দুজনের কি চলতো ভেতরে, কি চলতো যে বাবাকে চাপিয়ে যাও? না, বাবা বলতেন ঠিক কথা। আমার ইচ্ছে ছিল যে বাবাকে আমি যদি দেখাতে পারি, বাবা অনেকগুলো কথা বলছিল, তুই জীবনে এগুলো করতে পারবি না বলেছিলেন আমাকে, আমি সেগুলো বাবাই করে দেখিয়েছিলাম। তো বাবা কোনো একটা সময় বলেছে যে, বাবা মারা যাওয়ার সময় বলে গেছেন না, ছেলে আমার এই ফুলের বাগান নিয়ে বাবার সাথে একবার ক্লাস হলো, বাবা ফুলের বাগান করতেন। বাবাকে বললেন, একজন আমার এক বন্ধু এসে বাবাকে বললেন যে মেশমশাই, আপনি জবা গাছগুলো এত সুন্দর করেছেন না, আপনার গোলাপ গাছও পারতে হবে না, এত সুন্দর জবা হয়েছে। বাবা বললেন, তাই নাকি, ঠিক আছে। আমার বললেন কি, গোলাপ গাছগুলো তুলে দিয়ে উনি বলে জবা গাছ বসো, এই নিয়ে বিরাট ক্লাস হয়ে গেলো। তখন বাবাতে আমাতে দুজনে দুটো সেপারেট বাগান করলাম, আমি ওইদিকে একটা বাগান করলাম, বাবা ওইদিকে একটা করলাম। আচ্ছা। করার পর তারপরে আত্মীয় স্বজন সবাই এসে এমনকি আমার একটা ছোটো ভাগনা এসে বললো, দাদু মামার বাগান তোমার চেয়ে অনেক ভালো হয়েছে। আচ্ছা। বলে, বলছিস, ছেড়ে দিলাম, বলে দুটো বাগানই তুই কর। এরকম ধরনের ক্লাস ছিল বাবার সাথে আমার ছোটবেলা থেকে। কিন্তু কোনো একটা সময় গিয়ে বলেছেন যে, হ্যাঁ, কথাটা বলেছেন, হয়তো আমার সামনাসামনি কিছু বলতেন না, আমি অন্য লোক মারফত শুনেছি যে বাবা বলছে, না ছেলে আমার। এবং বাবা একটা কথা বলতেন যে, ও কোত্থেকে এগুলো শেখে, এইসব মানে যা কিছু, তো সেরকম পরিবারে জন্মায়নি, কিংবা ওগুলো কার কাছে শিখলো, ওর বন্ধু বান্ধব সেরকম নেই। এটা আমার মানে ইনবর্ন আমার মধ্যে ছিল, ক্রিয়েটিভ কিছু কাজ করবো, যা কিছু কাজ দেখছেন এখানে আমি সব নিজেই করি। কিন্তু এগুলো ঠিক কথা। এটা আমারও প্রশ্ন যে, ধরুন এই যে আপনি তো বিরাট একটা ম্যানেজমেন্ট স্কুলে গিয়ে পড়েননি, আপনার ধরুন, বা আপনি কি বলবো, আপনি যদি এরকম দেখতে হয় যে আপনি হয়তো সেকেন্ড জেনারেশন ব্যবসায়, কিন্তু পুরোটা তৈরি করেছেন নিজের হাতে। আপনি মানে বাবার কাছ থেকে যেটা পেয়েছিলেন এবং তার থেকে আজকে যে জায়গায় মুখরোচক, পুরোটা আপনার নিজের হাতে তৈরি। তো এই যে প্রিপারেশনটা একটা মানুষের, একজন ব্যবসায়ীর থাকা উচিত বা হয়, বা এই যে সাকসেসের কিছু মন্ত্রা থাকে, তো সেটা কি ছিল? মানে এই যে কেমিস্ট্রিটা কি? সেটা তো দেখুন, বাবার কাছে তো কিছু পাইনি বললে হবে না, ভুল কথা এটা। বাবা দাদুর কাছে অনেক কিছু আগেকার দিনে করেন, অনেক কিছু দাদু ঠাকুমারা অনেক কিছু বলতেন যে ব্যবসা কত অর্থ। একসময় দাদু আমার বললেন, ব্যবসা কত অর্থ জানিস? আর কি হলো, ব্যবহার, বচন আর সাহস, এটা তিনটে নিচ্ছে ব্যবসা। তো বচনের আগে একটা সুবচন দিবি, আর সাহসের জায়গায় সৎ সাহস আর সততা, এটা দাদুর কাছে শেখা। কিন্তু বাবার কাছে একটা জিনিস শিখেছিলাম, বিরাট কথা এটা। বাবার কাছে একটা জিনিস শিখেছিলাম আমি, যে ব্যবসা যদি তুই কোয়ালিটি মেনটেন করতে, কোনোদিন খাওয়া পড়া অভাব হবে না তোর। কোয়ালিটি হচ্ছে মেন। ব্যবসা করতে গেলে লাভ লোকসান থাকে, কিন্তু কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ করবি না। বাবার কাছে কিন্তু এটা শেখা আমার। কিংবা আর একটা জিনিস হচ্ছে কি, যেটা আমাদের বাঙালিদের মেন প্রবলেমটা কোথায় জানো তো, অ্যাকাউন্টসে খুব কাঁচা হয় বাঙালিরা। ব্যবসা করলো, বড় করলো, কিন্তু অ্যাকাউন্টস নিয়ে এমন ঝামেলা পড়ে, গভর্নমেন্টের ঝামেলা পড়ে গেল, সেখানেও কিন্তু ব্যবসা অনেকের বন্ধ হয়ে গেছে। কিন্তু এই ব্যাপারে আমি খুব মানে অ্যাকাউন্টেন্সে খুব বিরাট নাম্বার পেতাম, এবং অ্যাকাউন্ট সম্বন্ধে খুব ভালো নলেজ ছিল, এবং অ্যাকাউন্টসটাকে আমি খুব ভুলে খেয়েছি। এখনও পর্যন্ত আমি প্রতিদিন আমার কি ব্যাংকের টাকা আছে, কি ডেটার্স, কি ক্রেডিটার্স, প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন আমি নিই, জানেন তো। এবং আমি আগামী প্রজন্মকে একটা কথাই শেখাবো, যে ব্যবসা করতে গেলে দেখুন লাভ লোকসান থাকে। অনেক সময় যখন এই করোনার সময় দেখুন অনেক ব্যবসা উঠে গেছে, টাকা রোজগার করেই সে টাকাটা খরচা করলে হবে না, সেই টাকাটাকে আপনাকে জমিয়ে রাখতে হবে। অন্তত 1-2 বছর যদি আপনাকে ব্যবসা খারাপ হয়ে যায়, যাতে আপনি সার্ভাইভ করতে পারেন, সেই ক্যাপিটাল রাখতে হবে। আর বেশি লোন করা ঠিক না, এটা বাবার কাছে শিখেছি। বাবা বলতেন যে বেশি লোন করে কিছু করবে না। বাবা তো লোন করিনি কোনোদিনও, আমাদের কিছু কিছু করতে হয়েছে, কিন্তু খুব সামান্য, যেটা আমার ক্যাপাসিটির মধ্যে। আমি এমন কিছু বিরাট কিছু করে ফেলবো না, যেটা আমি ফেলিওর হলে কালকে আমাকে সব কিছু বিক্রি করে দিতে হবে, সেই জায়গায় আমি যেতে রাজি নই, এবং সেটা আমি যাইও না কোনোদিনও। এবং একটা জিনিস ভাবি যে খাবার জিনিস লোকের সাথে ভালো ব্যবহার করা, লোকের কাছে ভালো কোয়ালিটি দেবে। লোকে আমাকে যেমন চিনে, এই যে ভালো কথা বলছে, আপনি যেমন বলছেন চানাচুরটা খেতে ভালো লাগে, সেটা শুনে আমার সবচেয়ে শান্তি। আমি ছেলেকে আমি সেটাই শেখাবো যে আগামী দিন যে
কোয়ালিটি কম্প্রোমাইজ করবে না। বাবার একটি কথা আমি এখনও মনে রেখেছি এবং সেটা চালিয়ে যাচ্ছি। আর অ্যাকাউন্টসে খুব পাকা হতে হবে এবং গভর্নমেন্টের যে সমস্ত নিয়মকানুন এগুলো সব প্রপারলি করা দরকার। বাঙালিরা বিশেষ করে অ্যাকাউন্টসে খুব কাঁচা হয় এবং বাঙালিদের একটাই মাইনাস পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে এরা খুব অল্পে সন্তুষ্ট আর ভাবে বেশি, কিন্তু কর্মঠ নয়, খুব কুড়ে, বুঝলেন তো। আর বিশেষ করে একটা জেনারেশন যদি পয়সা করে ফেলে, পরের জেনারেশন তো মানে কী বলবো, আর দরকার নেই গোছের এইরকম মানুষকে। এটা থাকলে চলবে না। একটা বড় হওয়ার খিদে থাকতে হবে আপনার, বড় হতে হবে আমাকে, কিন্তু এটাতে আমি সন্তুষ্ট যদি মনে করবেন, সেদিকে কিন্তু এই ব্যবসাটা আবার শেষ হয়ে যাবে। এই দুটো জিনিস যদি ঠিক মেনটেন করা যায়, তাহলে ব্যবসার কোনো দিন কোনো অসুবিধা হওয়ার কথা না। ধরুন মানে আমি বলছি এবারে বাঙালির তো বেশ কিছু নামি ব্র্যান্ড ছিল। হ্যাঁ, যে একটা সময় ধরুন মানে আমরা সেই জবা কুসুম তেলও দেখেছি, কুন্তলিনও দেখেছি, PM বাগচির যে পারফিউম কোম্পানি তাও দেখেছি। তো এই যে এত ব্র্যান্ড বাঙালি আস্তে আস্তে হারিয়ে ফেললো, মানে আছে এখনো ডেফিনেটলি অনেক ব্র্যান্ড রয়েছে যেগুলো প্রায় 100 বছর অনেক ব্র্যান্ড করেছে, 100 বছর ধরে চলছে। এই দুলাল চন্দ্র ভর থেকে আরম্ভ করে আপনি যদি দেখেন মানে মহেন্দ্রচন্দ্র দত্তের ছাতা থেকে আরম্ভ করে বড়লিন, অনেক বড়লিন আছে, অনেক কিছু আছে। তো নতুন ব্র্যান্ডও বাঙালির কিছু এসছে, খাদিমস এসছে, সিলেদার্স এসছে, এগুলো অনেক ব্র্যান্ড এসছে। কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় যে অনেক কিছু আমরা হারিয়েওছি। হ্যাঁ, তো আপনার কি মনে হয় এই যে পারিবারিক যে ব্যবসাগুলো, যেগুলো আস্তে আস্তে এতদিন তো সহজ নয়, আজ আপনাদের 75 বছর একটা কোম্পানির বয়স, 75 বছর ধরে রাখা একটা ব্যবসাকে খুব একটা সহজ কাজ নয়। মানে মানুষের এই ব্যবসাটাকে ধরে রাখার জন্য কী কী লাগে 1 নম্বর, আর কোন জায়গাটা সমস্যা হয়, পারে না মানুষ? আপনি বললেন একটা যে বাঙালি ক্ষেত্রে অ্যাকাউন্টসে বা বাঙালি ব্যবসার অ্যাকাউন্টস যেটা, সেটা বাঙালি অনেক ক্রিয়েটিভ বেশি বরং ক্ষেত্রে, কিন্তু অ্যাকাউন্টস বা ব্যাক এন্ডটা খুব একটা ইয়ে করে না, মাথা দেয় না। এছাড়া আপনার কী কী মনে হয়? এছাড়া মনে হয় কি তো বাঙালি ব্যবসা চলে না তা নয়, বললাম একটাই হচ্ছে পরিশ্রম করতে চায় না। একবার পয়সা হয়ে গেলে তারা ভাবছে যে আমি অর্ডার করলে হয়ে যাবে, তা না। প্রত্যেক কটা জায়গায় এখনও বলতে আমি সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি কাজ করি এবং প্রত্যেক কটা ডিপার্টমেন্টে আমি নিজে দেখি, আমার নিজের নজর রাখতে হবে। এবং প্রত্যেকে একটা কথাই বলবো, ব্যবসা লোক দিয়ে হয় না। লোক নিশ্চয়ই লাগে, ব্যবসা বড় করতে গেলে লোক নিতে হয়, সে কী করছে পুরোটা নজর যদি না রাখেন, একটা সময় গিয়ে ব্যবসা ডুবে যাওয়ার চান্স থাকবে। আর একটা কথা বলছেন যে ব্যবসা যারা করে এখনও ঠিক আছে, ধরুন আজকে ধরুন কুপির কথাই বলছি, তারা 100 কত বছর তারা ব্যবসা করছে, 150 বছর হয়ে গেছে। আজকে শালিমার আছে, আজকে বোরলিন আছে, তো এরা তো মোটামুটি আজকে দেশ মেডিকেল আছে। তো সবাই তো বাঙালি, তো সবাই ব্যবসা করছে। কিন্তু বাঙালির ব্যবসা তো হয়তো মারোয়াড়িরা বলবেন যে অনেক দূর এগিয়ে গেছে ধরুন আজকে, ঠিক কথা। তো বাঙালিরা অতটা রিস্ক নিতে চায় না, এই আর কি। কিন্তু ব্যবসাদার হিসাবে বাঙালি কিন্তু ভালোই ব্যবসাদার। আগে আপনি চিন্তা করুন না, দেশ স্বাধীন হতে বাঙালিরাই তো ব্যবসা করেছে। হ্যাঁ, কত নাম, রামদুলাল দে, মানে ওই সময় 19 শতকের থেকে কত নাম, মানে দ্বারকানাথ ঠাকুর, রামদুলাল দে। সেই জন্য বলবো যে বাঙালিদের ছেলেরা এখন ইদানিং ব্যবসা আসছে কিছু কিছু। আমাদের একটা BBC বলে সংস্থা তৈরি হয়েছে, বঙ্গীয় বাণিজ্য সংসদ, সেখানে প্রচুর বাঙালির ছেলেমেয়েরা আসছে। তাদেরকে একটা কথাই বলবো যে ব্যবসাটাকে ধরে রাখতে হবে। আজ ব্যবসা করলেই দুটো পয়সা হলো বলে আমি সঙ্গে সঙ্গে আমি একটা এয়ারকানেকশন ঘরে গিয়ে বসে গেলাম, কিছু দেখলাম না, কি আজকে পার্টি হচ্ছে কালোটা হচ্ছে, এগুলো না করে বিজনেস দিকে কনসেন্ট্রেট করতে হবে। ওই পার্টি রোজ আর এসব করলে ব্যবসা বড় হবে না। কানেকশন নিশ্চয়ই দরকার আছে, ঠিক কথা, কিন্তু কথা হচ্ছে ওইটাই মেন নয়। এটা হচ্ছে ব্যবসা এবং তার কোয়ালিটি, লোকের সঙ্গে কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমারের কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা এগুলো খেয়াল রাখা, এগুলো যদি না করা যায় তাহলে কিন্তু টিকে থাকা খুব মুশকিল। আর যুগের সঙ্গে তাল মিলিয়ে ডেভেলপমেন্টগুলো করে যেতে হবে। আমার বাবা হয়তো একরকম করে গেছেন, ঠিক করে, কিন্তু আসল জিস্ট ব্যাপারটাই কিন্তু আমি ধরে রেখেছি। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে আমার চলতে হচ্ছে। কোয়ালিটি কন্ট্রোল, সেলস সিস্টেম, পাবলিসিটি, এগুলো তো আগে ছিল না, না? এখন সব নতুন করে ভাবনা চিন্তা করতে হচ্ছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে কী ধরনের পাবলিসিটি হবে, আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে হবে, তার বাজারে কী পরিচিতি আছে, এগুলো দেখতে হবে, এইসবগুলো জানতে হবে, করতে হবে। সেটা একদম একই সঙ্গে মার্কেটিং, সেলস, প্রোডাকশন সবটাই আর কি, সবটাই দেখতে হবে। এবং মডার্ন যেগুলো সেগুলো নিতেই হবে, কিন্তু কোয়ালিটির ব্যাপারে সেই পুরাতন থিওরি থাকতে হবে, ওখানে কোনো নতুন থিওরি কম্প্রোমাইজটা করা যাবে না। তো এই জিনিসগুলো আপনি এগুলো কি মানে আমি বলবো যে অ্যাকোয়ার্ড নলেজ আপনার, মানে এগুলো আস্তে আস্তে কাজ করতে হতে নলেজ বেড়ে যায়। তো আপনি যত মিশবেন, যত কাজ করবেন, কাজ না করলে, ঘরে বসে থাকলে, চিন্তা ভাবনা করলে কাজ করা যায় না। কাজ করলে দু একটা ভুল হবে, তার থেকে যা শিখবেন, 5 লোকের কাছে মিশবেন, 5 লোকের কাছ থেকে জ্ঞান নেবেন, কে কী ভুল করেছে সেটা জানবেন। কারণ লোকে যদি সবসময় ঠকে বড় হতে হয় তাহলে তো অনেক লস হয়ে যাবে। কিছু দেখে শিখতে হয়। আগেকার দিলে ঠকে শিখতে বলতো, আমি বলবো এখন দেখে শেখো। ঠকে শেখার দিন চলে গেছে, দেখে শেখো, যাতে ও ভুলটা করেছে আমি যেন সেই ভুলটা না করি।
প্রথমত আপনি তো আপনার ফ্যাক্টরিতে মানে চারটে মানে কি বলবো সিইও রাখতে পারতেন, চারটে ম্যানেজমেন্ট স্কুলের আরও লোকজনকে রাখতে পারতেন, এই ব্যবসাটাকে আরও চেষ্টা করতে পারতেন। তো আপনি এইটাই খুব একটা বিশ্বাস করেন না বোধহয়? না, বিশ্বাস করি না সেটাও না, আবার তাদের নলেজটা হচ্ছে শুধু পড়াশোনার নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ কারণ নেই। আমার ছেলে MBA করে এসছে, কিন্তু আমার ছেলে আমার কাছ থেকে অনেক কিছু, আমি যা শিখেছি ওটা রাখ, এবার আমার কাছে শেখ। ব্যবসা জিনিসটা একটা আলাদা। ব্যবসা জিনিসটা আমার কাছে যেটা শিখবে সেটা কোনো স্কুল কলেজে গিয়ে ম্যানেজমেন্ট স্কুলে শিখতে পারবে, শেখাতে পারবে না কোনো। মানে সেটা হচ্ছে মেন, খাতায় কলমে যে শেখাটা, এটা হচ্ছে মেন শিক্ষা যে কোনো ব্যবসায়। এবং এই পুরাতন থিওরি আমি কি সব ফেলে দিচ্ছি তা না, মেন জিনিসটাকে আঁকড়ে গেছি, কিন্তু সেটাকে ডেভেলপ করছি আস্তে আস্তে করে। ধরুন আজকে ব্যবসা বাড়ছে আস্তে করে, সিইও নিতে হচ্ছে, এখন বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন লোক নিতে হচ্ছে। আমার পক্ষে একার পক্ষে কখনোই সম্ভব না। এবং এই সমষ্টিগত লোক নিয়ে এদেরকে নিয়ে সবসময় ঠিকমতো করে আলোচনা করা, মিটিং করা, তাদেরকে ট্রেন্ড তৈরি করা, এইটাই হচ্ছে এখন আমার কাজ। তারা যদি ট্রেন্ড নয়, আমার বয়স হয়ে যাচ্ছে, আমি আপনার ভিশনটাকে ওদেরকে দেওয়া আর কি। হ্যাঁ, এবং আমি যখন থাকবো না তখন যেন বিজনেসটা ঠিকমতো থাকে, তাহলেই আমার শান্তি। এছাড়া তো আমি একা করে গেলাম, তারপর আমার পর এটা নষ্ট হয়ে গেলো, সেটা তো ঠিক না। তো সেই জন্যই নতুন লোক ট্রেন্ড করতে হচ্ছে, তাকে তৈরি করতে হয়। বিজনেস বড় হয়ে গেলে একার পক্ষে সম্ভব না। যত ব্যবসা বড় হচ্ছে তত আস্তে আস্তে করে আমাকে সেই ধরনের লোক রাখতে হচ্ছে, লোকটাকে রাখলেই আমি তাকে ট্রেন করতে হচ্ছে। মানে এই ইন্ডাস্ট্রিতে আপনার সবচেয়ে বড় কম্পিটিটর বোধহয় হচ্ছে ভিকারাম অ্যান্ড হলদিরাম, তাই না, তো? সত্যি কথা বলতে কি, ওনারা বানান হচ্ছে ভুজিয়া, আমরা বাড়ি চানাচুর। আমার কম্পিউটার সেরকম, কিন্তু চানাচুরে কোনো কম্পিউটার কিন্তু আমার নেই। হলদিরাম বলছেন, বিকারাম বলছেন, এরা বিকাজি বলুন, এরা সব তো ভুজিয়াতে পায়নি। মিষ্টি, আমি মিষ্টিটা বন্ধ করে দিয়েছি। মিষ্টি ব্যবসা আমি করতে নেমেছিলাম, কিন্তু দেখলাম যে মিষ্টি ব্যবসা আমার ঠিক স্যুট করছে না। কারণ চানাচুরে আমার যে এখনও মার্কেট পড়ে আছে, এখনও যা বিশাল, সেই জায়গা থেকে মিষ্টিতে যাওয়ার আমার ঠিক হবে না। প্লাস আমার বংশের আমার একটাই ছেলে, সে এতটা সামলাতে পারবে না। অনেক চিন্তা ভাবনা করে মিষ্টিটাই বন্ধ করেছি। যে চানাচুর নিয়ে আমি এখনও, কিন্তু মানে যে কোনো দিন তো আপনার ধরুন যে ভুজিয়ার চেয়ে বাঙালির এই যে চানাচুর, তার টেস্ট, আপনার একটা টকঝাল মিষ্টির টেস্ট 1000 গুণে ভালো। তো সেক্ষেত্রে যে মানে ওদের মার্কেটের যে ভলিউমটা, মানে এই যে আপনার ভুজিয়ার যে ভলিউমটা, যে লেভেলে ব্যবসাটা ওরা করে, সেটাকে আমরা কেন মানে কোথাও গিয়ে আর কি ধাক্কা মারতে পারছি লোকের না? মাথায় একটা জিনিস ঢুকে গেছে জানেন তো, যে ভুজিয়া মানেই হলদিরাম, কিন্তু ভুজিয়া মানেই একটা, কিন্তু চানাচুর মানে লোকে জানে যে মুখরোচক। আজকে ওরাও চানাচুরে এসছে, কিন্তু ওরা চানাচুরে সাকসেস হতে পারেনি। আবার আমি যদি ওদের থেকেও ভালো ভুজিয়া বানাই, তাহলে আমি বেচতে পারবো না, পার্সেন্টেজ অনেক কম। তো আপনি ওই জায়গাটায় ওই আমি মার্কেটটা ওদের কনসেন্ট্রেট কেন করো? আমি যেটা পাওয়ানি আছি আমি সেখানেই থাকবো, আমি কারো কম্পিটিশনের মধ্যে যাবো কেন? আচ্ছা, আমাকে দাম কমাতে হবে, দাম কমাতে গেলে কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হবে, আমি সেই জায়গায় যাবো না। আমি চানাচুর নিয়েই উঠতে রাজি আছি, এবং আরও বিরাট বড় জায়গায় চানাচুর নিয়ে যাওয়া যায়। আগামী দিন যাচ্ছিও আমরা, ফ্যাক্টরি অনেক বড় হয়েছে, আরও নতুন ফ্যাক্টরি তৈরি হচ্ছে, আমাদের প্রোডাকশন বাড়ছে প্রতিদিন, কিন্তু আস্তে আস্তে করে। আমি একসঙ্গে একবারে 50 টন চানাচুর বানাবো, বিক্রি করবো কালকে, এটা আমি করি না। আমি আস্তে আস্তে স্লোলি 5 টন 10 টন করতে হতে এগিয়ে যাচ্ছি আমি। কীভাবে আপনি এই যে মার্কেটটা আপনার ধরুন যে একটা সময় সাইকেলে করে বিক্রি করতেন আপনার বাবা, নির্মলেন্দু চন্দ্র বিক্রি করতেন হচ্ছে টালিগঞ্জ অঞ্চলে সাইকেলে করে। এই যে পুরো আজকে যে সাম্রাজ্যটা আমরা দেখি আর কি, সেটা কিভাবে হলো আর কি? সেটা করতে করতে হয়েছে। ধরুন আজকে আমি একটা ছোট সাউথ ক্যালকাটা দিয়ে কাজ করতাম, নর্থ ক্যালকাটা গেলাম, আস্তে করে 24 পরগনা গেলাম, নর্থ 24 গেলাম, ওয়েস্ট বেঙ্গল গেলাম, ওয়েস্ট বেঙ্গলে বাইরে যাচ্ছি, এবার গেলাম সেন্ট্রালে গেলাম, আস্তে আস্তে করে ব্যবসা বাড়ছে। ধরুন আজকে দিল্লিতে একটা ব্যবসা করলাম, প্রথমেই তো দিল্লিতে বিরাট ব্যবসা হচ্ছে না, করতে হতে 5-6 বছর বাদে দেখা গেলো বিরাট। এখন বাঙ্গালোরে এখন বিশাল আমাদের সেল আছে। তো বাঙালি প্রথম, হ্যাঁ বাঙ্গালোরে, সেই একদিনই তো ওই সেলগুলো ছিল না। খাচ্ছে লোকে, ভালো লাগছে, লোকে জানছে, আর প্রচুর বাঙালি এখন বিভিন্ন জায়গায় আছে। বাঙালি কেন, এখন নর্মেগুলো আমাদের চানাচুর খুব লাইক করছে, খাচ্ছে প্রত্যেকেই, আগে যেটা খেতো না। তো এখন ওরা যারা চানাচুর বানিয়েছে, কোনো চানাচুরটাই আমাদের সঙ্গে পাল্লা দিয়ে পাচ্ছে না টেস্টে। তো আজকে চানাচুরেই পাওয়ানিয়ার আছে, আমি তো ভুজিয়া নিয়ে লেগোবো কারণ আমি চানাচুর নিয়েই থাকবো। এই হচ্ছে আমার মতামত। আচ্ছা, তার এই যে পুরো প্যাকেজিং বলুন, তার ডিজাইনিং বলুন, সবটাকে আপনি নিজে দেখেন? হ্যাঁ, প্যাকেজিং দেখি, হ্যাঁ, লোকের কাছে নিশ্চয়ই আলোচনা করি। বিভিন্ন কোম্পানির লোকেরা আসে, ওরাও কি ডেভেলপ করলো প্যাকেজিংয়ে, আমরা সেটা জানি এবং সেটা আমরা ট্রায়াল করে দেখি, হ্যাঁ সাকসেস, তখন ঠিক আছে। কিন্তু ডিজাইনগুলো আমরা নিজেরাই বসে করি। আমি, আমার ভাই বউ আছে, ছেলে আছে, একসাথে আমরা বসে, যিনি ডিজাইনার তার কাছে বসে কী কালার হবে, কোথায় কী করব, কী ভাবনা চিন্তাটা কী হবে, এগুলো আমরা নিজেরাই করি। তো আগামী দিনের মানে মুখরোচককে নিয়ে স্বপ্নটা কি? মুখরোচকের স্বপ্ন বলতে এখন দেখুন, আমার একটা স্বপ্ন ছিল যে শুধু ইন্ডিয়া না, বিদেশেও যাওয়া। তো বিদেশে গেছি, লন্ডনে, কানাডা, আমেরিকা আছে, নিউজিল্যান্ডে আছে, এবার নেক্সট অস্ট্রেলিয়া চাই, সারা বিশ্বে চানাচুরটাকে ছড়িয়ে দেওয়া। এবং লোকে চানাচুর বলতে যেন একটাই নাম করে, সেটা হচ্ছে মুখরোচক। আচ্ছা,
তো সেটা তো মানে ওখানে যখন যান আপনারা বিভিন্ন ফেয়ারে যান বেসিক্যালি, তো সেখানে বাঙালিরাই মেনলি খাচ্ছেন না বা বিদেশিরাও খাচ্ছেন? না, বিদেশিরাও আসছে আমার কাছে, কিছু রেকর্ডিং এরকম করা আছে। যেমন লন্ডনে গত বছর একটি মেয়ে আসলো, সে আমাদের বললো 2 বোন ছিল না, বললো আমার বাংলা বলতে পারছে। আমি ভিডিওটা দেখেছিলাম, তার হাজবেন্ড বোধহয় বিদেশি আর কি। তো বললো আমার বাবা মা বাঙালি, কিন্তু আমরা এখানেই জন্মেছি এবং আমরা বিটিসি বিয়ে করেছি। বলে জানেন আমরা এই চানাচুরের এত ভক্ত, এবং শুধু আমরা না, আমাদের হাজব্যান্ডরাও, বাচ্চা বেশি বয়স না, 25-30 বছর বয়স হবে। বলে জানেন আমরা কী করি, মুখরোচক পেলে ফ্রিজে, আমরা ওখানে বিদেশের সব লোকের ফ্রিজে এগুলো প্রিজার্ভ করে ম্যাক্সিমাম। তো বললো আমরা শাড়ির ভাঁজে লুকিয়ে রেখে দিই যাতে না খেয়ে নেয়। আমার কাছে রেকর্ডিং করা আছে এগুলো, তখনই খুব ভালো লাগে। মানে হাজবেন্ডের কাছ থেকে লুকিয়ে রাখা হয় আর কি। আছে তো বলে দেখুন, ওরা তো, আমরা তো ইন্ডিয়ায় যাই, উনি এখানেই জন্মেছি, এখানেই আছি, এখানেই বড় হয়েছি, কিন্তু চানাচুরের ক্ষেত্রে কিন্তু মুখরোচক এখন আমরা। তাহলে ওরা কি পাচ্ছে সেখানকার ডিপার্টমেন্টাল সোর্স? আপনারা পাঠাচ্ছেন এখানে? পাঠাচ্ছি। কোথায় কোথায় পাঠাচ্ছেন? আমরা নিউ জার্সিতে পাঠাচ্ছি, এই কানাডায় যাচ্ছে, লন্ডনে গেছে। কিন্তু হচ্ছে কি, মাঝে মাঝে বিশেষ করে এখন খুব একটু ওই ট্রাম্প আসার পর থেকে একটু প্রবলেম চলছে বিভিন্ন, তো এখন একটু স্টপ আছে, কিন্তু এটা আবার মিটে যাচ্ছে, এবার আবার অর্ডার আসছে, যাচ্ছে, আস্তে আস্তে করে এগোচ্ছে। আমরা খুব বেশি বিরাট ভালোভাবে পাঠাই না, কারণ কি একটা কন্টেনার মাল পাঠালে কি মাল ড্যামেজ হওয়ার চান্স থাকে। আমরা করি কি, একসাথে আরও অনেকগুলো মাল নিয়ে যারা যায় তাদের সাথে মালগুলো পাঠাই আমরা। একটা কন্টেনার যাওয়া যে পুরো তুলে দেবো ওটা করি না, 1-2 বার পাঠিয়েছি, এটাতে মাল ড্যামেজ হয়েছে। আমাদের পলিসি হচ্ছে মাল যাক, আবার পরে 3-2 মাস বাদে আবার মাল পাঠাবো। একসাথে বেশি মাল পাঠালে মালগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে। আরেকটা আপনার একটা বড় যেটা দিয়ে আর কি আলোচনা শুরু হয়েছিল, সেটা হচ্ছে যে চানাচুর, এটা মানে এটা ফ্যাক্টরি না, এটা বাগানবাড়ি আর কি। তো ন্যাচারালি যে কেউ এসে এটা নিয়ে আপনাকে প্রশ্ন নিশ্চয়ই করে যে ফ্যাক্টরি কোনটা আর বাগানবাড়ি কোনটা, কারণ মানে এরকম ফ্যাক্টরি দেখা যায় না যে এরকম বাগানবাড়ির মধ্যে একটা ফ্যাক্টরি। তো আপনার কি মনে হয় এই যে বাগানবাড়িটা আজকে আস্তে আস্তে, আমি যখন দেখেছিলাম আপনার সঙ্গে আমার আলাপ প্রায় 10 বছর হয়ে গেল প্রায়, হ্যাঁ, তো প্রথম যখন এইখানটা দেখেছিলাম, আর আজকের যে যেটা আপনি বানিয়েছেন, ওখানে মন্দির, তার সঙ্গে থাকার ব্যবস্থা, মানে এটা কি শুধুই শখ মেটানো? না, বাগানবাড়ি বললে ভুল হবে। বাগানের সাথে বাড়ি আছে, মানে বাগানবাড়ি কনসেপ্ট হচ্ছে কি, লোকে একটা বাড়ির আউটসাইডে করে, সেখানে যায় 2-4 দিন থাকলো, ফুর্তি করলো, চলে আসলো। আমার এখানে একটা বাড়ি, এটা বাড়ির সাথে বাগান আছে, কিন্তু বাগানবাড়ি কথাটা আসছে। এখানে আমি মন্দির করেছি। একদিন এরকম একটা ঘটনা এখানে ঘটেছে যে আমরা 15 আগস্টে বসে এখানে বন্ধুবান্ধব নিয়ে খাচ্ছি, সেখানে সুরজিৎ যে গান গায়, হ্যাঁ, সে এসেছিলো। তো হঠাৎ করে আমাকে বললো, প্রণব দা, তোমার এখানে সব আছে, তুমি একটা এখানে মন্দির বানাও, দুর্গা পুজো করো। দুর্গা পুজো বলছো তুমি? বলছে আমি তোমায় বলছি দুর্গা পুজো করো। তা বললাম ঠিক আছে, তা দেখি সব বন্ধুবান্ধব ছিল, দেখ তো দুর্গা পুজো করবো, তা রাজি আছিস? বলে আমার একটা ছোটো হল ছিল, হলটায় গেলাম, করলাম কি সবাইকে একটু দাঁড় করালাম, কাউকে দুর্গা বানালাম, কাউকে বললাম দেখি কেরাম এখানে ঠাকুর কেন হয়, হয়তো বলে ঠিক আছে করবো। তা জাস্ট 1.5 মাস বাকি, 1.5 মাস বাদে পুজো, কী করে হবে? আমি মাকে গিয়ে বললাম, মা বলে কী বলছিস তুই, দুর্গা পুজো করবি, তুই একটাই ছেলে, দুর্গা বিরাট ঝামেলা, বড়ো ফ্যামিলি ছাড়া দুর্গা পুজো করা যায় না। তা আমি তখন সবাইকে বললাম, বন্ধু তোরা যদি সাপোর্ট করিস আমাকে, তাহলে আমি দুর্গাপুজো করতে নামবো। তো দুর্গাপুজো প্রথম বছর তো আমার যে হলেতেই হলো। তারপর বলছি চিন্তা করলাম একটা তাহলে মন্দির করতে হয়। তো মন্দির করতে গিয়ে তখন আমার ভাইয়ের বউ সঙ্গীতার সাথে আলোচনা করলাম। তা বললাম যে এমন একটা মন্দির করো যে সচরাচর মন্দির যেরকম হয় সেরকম মন্দির করবো, মন্দিরটার মধ্যে একটু বিদেশি স্টাইল থাকবে। তা সেই সমস্ত বিভিন্ন জায়গাতে বিভিন্ন ছবি টবি দেখে এবং সবটা ডিজাইনটা আমার হয়তো করে, এবং সঙ্গীতও আমাকে প্রচুর হেল্প করেছে এই ব্যাপারে। তো ওরে মন্দির বানানো হলো প্রথম বছর পুজোটা। হ্যাঁ, ঠাকুর তৈরির ব্যাপার হচ্ছে, আমার এখানে লোকাল ছেলে, আমি বাড়িতে বসে ঠাকুর বানাই। কেন জানি তো আমার নাতি এসে ওই অসুরে মাসুল বানিয়ে দিচ্ছে, কিংবা ইঁদুর রঙ করছে বসে, আমরা তো চোখ আঁকছি, শাড়ি কেনা, ডিজাইন সব আমরা নিজেরা করি, কুমারটুলির লিগে আমরা নিজেরা করি। তো দুর্গাপুজো এখন মোটামুটি একটা দাঁড়িয়ে গেছে, প্রায় 5 বছর হয়ে গেছে, এবার 6 বছরে হবে। তো দুর্গাপুজোটা একটা সময় শুরু করেছিলাম, কিন্তু এখন দেখছি দুর্গাপুজো বিরাট লোকের কাছে নাম পৌঁছে গেছে বিভিন্ন রকম, কিংবা সবাই যে ইন্টারেস্ট নিয়ে আসছে করছে। আমাদের ফ্যামিলি প্রায় 60-70 জন লোক একসাথে। বনেদিয়ান আর আধুনিকতা, বনেদিয়ান আর আধুনিকতা মেলবন্ধন আর কি, এটা আমি করেছি। তা ওই মন্দিরটা করার সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে আপনি ওই দিকটা তো অনেকটা বাড়ালেন, তারপরে ভাবলাম কি, শুনুন, যেখানে আমাদের বছরে 1-2 করে তো কনফারেন্স করতেই হয়, তাহলে আমার যখন এত সুন্দর এখানে একটা বাগান রয়েছে, তার সাথে যদি এখানে মিটিংগুলো এখানেই করতে পারি তাহলে ভালো হয়। তাহলে একটা মিটিং রুম করার দরকার আছে। প্রথমে করলাম প্যান্ডেল করেছিলাম, তারপর আস্তে আস্তে করে ওটাকে একটা হল অডিটোরিয়াম বানিয়ে ফেললাম। তারপরে আমাদের 75 বছর প্রোগ্রামটা কোয়েল মল্লিক আসলো, ওখানে করতে তখন ভাবলাম যে এটা নতুন কিছু করতে হবে। তখন ভাবলাম যে লন্ডনে গেছিলাম, বাকিংহাম প্যালেসটা করলে কেমন হয়। তো সেই বাকিংহাম প্যালেসের আদলে এটাকে তৈরি করছি, এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে এখনও। এইভাবেই আর কি
একটা সময় একটা ইচ্ছা হয় মনে, তখন কাজটা শুরু করতে হতে হ্যাঁ, যে কোনো ব্যবসায়ী তো একটা মানে যখন কোনো ইনভেস্টমেন্ট করে তারা একটা রিটার্ন অফ ইনভেস্টমেন্টও ভাবে আর কি। তো না, এটা ঠিক আপনার- ব্যবসায়িক এটা চিন্তা ভাবনা আমি করিনি, এটা এটা ব্যবসায়িক একদম- না। একদম এখানে আমি নিজের- কোনো কাউকে ভাড়া দিই না, এটা আমি হ্যাঁ। ফ্রিতে দিই প্রত্যেকেই। অনেকেই আসে এখানে পিকনিক করে যাবে, কারোর কাছে কোনো ভাড়া নেই না। হ্যাঁ। এটা আমার শখে, এটা আমার নিজস্ব বাড়ি। এটা ভাড়া দিলে তাহলে কমার্শিয়াল হয়ে গেলে তার এই ইজ্জত আমার থাকবে না, এবং এটা মেনটেনও করতে পারবো না আমি। হ্যাঁ, তো ওটা ওই আসে মানে এই- ব্যবসা এই আমি যে ধরুন করবো, মানে এই চানাচুর যে- ব্যবসা, হ্যাঁ। এটা আমার শখে। কিন্তু আমি বলছি যে ধরুন এই বাড়িটা যেটা আপনি এই এত বড় একটা বাড়ি করেছেন, রাজপ্রাসাদ বানিয়েছেন যেটা, সেটা তো আপনার একটা মেনটেন্যান্সেরও খরচা আছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা আমি চেষ্টা করছি, আমার ব্যবসা থেকে আমি সেটা আয় করছি। কিংবা এখান থেকে ভবিষ্যতে যদি আমার নেক্সট প্রজন্ম যদি কোনো ছেলে কি বলে তাই নিয়ে? ছেলে কি বলে এখনো বুঝতে পারছি না আমি ঠিক। তো আশা করি রাখা উচিত, বাবা যেটা করে গেছে বাবারটা তো তার রাখা উচিত, তার ডিউটি, এটা কর্তব্য। এখন তার এখনও সেই ইন্টারেস্ট এখন খুব সেভাবে গ্রো করেনি। তো গত বছর তো দেখছি একটু করে পুজোতে এসছে। আগামী দিন তারই তো দায়িত্ব, এবং নেক্সট নাতিকেও আমি এটা শেখাচ্ছি, দেখো এটা ধরে রাখতে হবে। হ্যাঁ, এটা ছেড়ে দিলে হবে না, এর বংশ পরম্পরা এটা রাখলে তোমার ইজ্জত। এই যে আভিজাত্য, আমি থাকবো বলে দাদু করে যে তোরা পারলি না, সেটা না, তোরাও করবি, তোরাও একটা জায়গায় বড় হবি, সেই জায়গায় ওদেরকে নিয়ে যেতে হবে, ওদের মানসিকতাকে চেঞ্জ করাতে হবে। তখন মানে তখনকার লাঙলবেড়িয়া থেকে কিন্তু আপনারা যে মুখরোচক এর ফলে আজকে লাঙলবেড়িয়া আমরা কিন্তু সবাই জানে আর কি, আপনার এখানে হ্যাঁ, সেটা এত অবশ্যই মানুষ বুঝি। এসছে, এত মানুষ আসে। যেহেতু আমি এখানকার স্কুলে পড়াশোনা করেছি, তো সেহেতু এখানকার লোকেদের সাথে আমার সবাই চেনে, আমাকে নাম ধরে প্রণত করে ডাকলো, কিংবা আমি তো নেবে কোনো কারোর সাথে কথা বললাম, এই পরিচিতিটা আমার এখানে বিরাট আছে। সবাই আমাকে একে চেনে জানে, আর এখন তো পরিচিতি ব্যবসার খাতিরে আরও বেড়েছে, তো সেখান থেকে। প্রণদা, এই জায়গাতেই জিজ্ঞেস করি, ধরুন কোনো সময় মনে হয় না যে লাঙলবেড়িয়ার জন্য ধরুন একটা হসপিটাল করে দিলাম বা একটা করলাম বা কিছু একটা school করে হসপিটাল দিলাম? করার আমি ঠিক পক্ষপাতী নই, কেন জানেন তো, আমি দেখি না গরিব লোকরা যেভাবে এসে কষ্ট করে হসপিটাল নামানো, এটা খুব বাজে লাগে। এখান থেকে পয়সা রোজগার করবো কি, দাতব্য চিকিৎসা যদি করি, না, এই ব্যাপারটা পয়সা রোজগার ধরুন করলেন না আপনি, মানে যেরকম ভাবে আপনার এই যে একটা শখের জায়গা আছে, সেরকম ভাবে আপনার সেরকম একটা কিছু কোনো সময় সেরকম একটা এই মুহূর্তে আপাতত নেই, কিন্তু এই মুহূর্তে করা মুশকিল আছে, এগুলো করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। আমি হয়তো কোনো দাতব্য চিকিৎসা এরকম অনেক আছে, আমি কোনো বলা উচিত না দান করলে, সেই জায়গায় টাকা দিতে রাজি আছি, কিন্তু আমি নিজে ইনভলভ হয়ে কিছু করার, কারণ এটা একদম একদম সেপারেট একটা সেক্টর, মানে সেটা হ্যাঁ, জানতেও separate, হবে হ্যাঁ। ইনফ্যাক্ট। সেই জায়গাটা এই মুহূর্তে কোনো চিন্তা ভাবনা করিনি আমি সেভাবে। তো একটা মাথায় আছে যদি ভবিষ্যতে কোনো স্কুল ফুল কিছু করতে পারি, কিন্তু আমি মানে হসপিটাল করার পক্ষপাতী নই। স্কুল করতে পারেন এই স্কুল করতে অঞ্চলে পারি, যারা কিন্তু মানে আমি হসপিটাল করবো না, কারণ লোকেরই দুঃখ কষ্ট আমার ভালো লাগে না। আমি যখন বড় বড় নার্সিংহোমে কি এতে যাই, এদিকে একটা গরিব লোক কীভাবে টাকা বার করছে, কী কষ্ট করে, তাদের কাছ থেকে টাকা নেওয়া আমার দ্বারা হবে না, আমি এটা করবো না, ঠিক কথা। এই কারণে আমি এটা করবো না। আর একটা জিনিস হচ্ছে প্রণদা, এই যে আমরা যেটা দিয়ে শুরু করছিলাম, কথাও বললাম, অনেকটা আলোচনা করলাম, যে ধরুন মানে আজকের সময় বেঙ্গলের যে বিজনেস বলুন, বলা হয় যে বড় ইনভেস্টমেন্ট আসছে না, এবং যদি বলা হয় যে এখানকার অধিকাংশ আজকে একটা মানে ইউথ সেক্টরটার একটা বড় অংশ বাইরে চলে যাচ্ছে, অন্যান্য স্টেটে চলে যাচ্ছে, সেখানে চাকরি করতে যাচ্ছে। তো আমাদের এখানে যারা সফল ব্যবসায়ী, সফল ব্র্যান্ড যারা, তারা এই ব্যাপারটা নিয়ে কী ভাবছে, আমি আপনার কাছেই শুনতে চাই। সত্যি হলো ওয়ার্ক কালচার শেষ হয়ে গেছে, লোকে এখন আর খাটতে চায় না, খেটে পয়সা রোজগার করতে চায় না। এই যে বিভিন্ন রকম সুবিধা আসছে বিভিন্ন গভর্নমেন্টের, না লোকের কিন্তু মানে ঘরে বসে পেয়ে যাওয়া, না খেটে পেয়ে যাওয়ার একটা প্রবণতা এসছে। আরেকটা হচ্ছে সেলফোন, একে একদম শেষ করে দিয়েছে, নতুন প্রজন্মকে একদম সেলফোন শেষ করে দিয়েছে এই বলবো। এই সেলফোন আসার থেকে হচ্ছে ওয়ার্ক কালচার শেষ, এবং একটা লোক কাজে বসে, আপনি যদি না থাকেন কাজে, দেখবেন হঠাৎ কোনো সময় কাজ করতে করতে ফোন দেখছে বসে, কন্টিনিউ ফোন দেখে যাচ্ছে, তাকে ফোন বারণ করা আছে, সে তো লুকিয়ে ফোনটা নিয়ে দেখছে বসে। এই যে একটা ফোন আসলো, তার মনটা চেঞ্জ হয়ে গেল, কাজ থেকে অন্য জায়গায় মনটা চলে গেল। এই সেলফোন আমাদের বিরাট ক্ষতি করেছে জীবনে, আমার মনে হয়। এটা যেমন ভালোও করেছে, ক্ষতি করেছে না, আবার ভালোও কিছু করেছে। যেমন আজকে এক্ষুনি আমার আমেরিকায় একটা কিছু দরকার, আমি এক্ষুনি একটা মেল করলাম, সঙ্গে সে পেয়ে গেলাম, এগুলো তো অনেক কিছু ভালো আছে, কিন্তু যেটাই ভাবে নেবে, কিন্তু খারাপ দিকটাই বেশি হচ্ছে। আমার নাতিও দেখি খেতে বসেছে, সে ফোনটা নিয়ে খাচ্ছে। আমাদের ব্রহ্মগুড়িতে বলে খাবার সময় ফোন দেখে খেলে সেটা গায়ে লাগে না খাবারটা, তো সেটা বোঝাতে গেলে বুঝবে না, প্রত্যেক এ টু জেড। এমনকি আবার দেখি সিকিউরিটি ছেলেরাও দেখি খাচ্ছে, এদিক দিলাম ফোন দিয়েছে, মা খাওয়াচ্ছে। কী ব্যাপার, এটাও তৈরি করছো, এভাবে শেষ করছো? কিছু করার নেই, দিতে হবে, না দিলেও খাবে না, ও এইভাবে তৈরি হচ্ছে। এবং কী খাচ্ছে সেটাও জানে না, কী খাচ্ছে সেও জানে না, ও ওটাই দেখে যাচ্ছে, এবং টেস্ট বাডটাই তৈরি হবে না আর কি, তার শরীরে কিন্তু ওটা লাগছে না। আমাদের বলে যে খাবার সময় কথা বলবে না, কথা বলা বলতে আমাদের বারণ আছে, যে খেতে বসে যেটা খাচ্ছ চিবিয়ে চিবিয়ে খাও,
ওই সময় ফোনও ধরবে না, ওই সময় কথাও বলবে না। এগুলো সায়েন্টিফিক ব্যাপার আছে কিন্তু অনেক। ঠিক কথা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, মানে যে আপনি অনেকক্ষণ আমাদের সঙ্গে সময় কাটালেন, এবং মানে আপনাকে আমার মনে হয় সবসময় মনে হয় যে মানে ওই স্বপ্নের সওদাগর আর কি, যে মানে শুধু স্বপ্ন দেখেন একটা মানুষ। হ্যাঁ, আমার এটা একটা স্বপ্ন দেখার স্বভাব আছে, হ্যাঁ, এবং সেটা আমি দেখি এবং সেটাকে আমি রূপ দেওয়ার চেষ্টা করি, এবং আজকের কাজ আমি আজকেই করার চেষ্টা করি। আমি একটা স্বপ্ন দেখলাম মানে আমি দেখেই গেলাম আর সেটা রূপ দিতে পারলাম তা না। আমি স্বপ্ন যদি দেখে ফেলি, ঠিক করে ফেলি এটা আমি করবো, আমি সঙ্গে সঙ্গে সেদিনকেই হয়তো কাজটা শুরু করে দিই। এরা মানুষগত লোক। এবং আমার সাথে আমার যে ভাইয়ের বউ আছে কিংবা এদেরও বলি যে দেখো, আমার ওনাকে নিয়েও প্রশ্ন আছে, মানে এই যে সঙ্গীতা ম্যাডামকে আমরা দেখি যে আপনার সঙ্গে বিভিন্ন কাজে দেখি, তো এরকম একজন এটা কতটা সাপোর্ট হয় আপনার? না, ও আমাকে খুব সাপোর্ট করে। আপনার একটা সুবিধা আছে কি, ওর শেখার ইচ্ছা আছে। সবচেয়ে বড় কথা, যাকে আমি শেখাবো তার যদি শেখার ইচ্ছা থাকে, তাহলে আপনার ইচ্ছা করে দেখবেন মাস্টারমশাইরা ভালো স্টুডেন্টকে বেশি পড়ায়। হ্যাঁ, একটা ভালো টিম হওয়া খুব জরুরি একটা, হ্যাঁ, টিম ওয়ার্ক একটা ভালো দরকার। এবং যাকে আমি নেবো তার যদি ইন্টারেস্ট না থাকে, তাকে আপনি শেখাতে এনার্জি পাবেন না, আপনি লস হয়ে যাবে এনার্জি আপনার। আপনি শিখিয়ে গেলেন, প্রতিদিন ক্লাস করছেন, প্রতিদিন একই ভুল করছে, তাহলে হবে না। এবং যে থাকবে তারও একটা বড় হওয়ার জন্য কিছু জিনিস থাকবে, সেও শেখার চেষ্টা করবে, সেও একটা দুটো জিনিস শিখে সবাই বললো যে এখান থেকে এটা করলো, এখান থেকে দেখলাম ওখান থেকে এটা করেছে। দেখুন, মানুষ তো জন্মেছে এখান থেকেই শিখেছে সব। আমি এখান থেকে শিখছি, সবাই শিখছি এখান থেকে, যে যেভাবে নিতে পারছে, যে যে কাজে লাগাচ্ছে সেভাবে। আর বললাম না যে বিজনেস করলাম মানেই আমি টাকা করলাম মানেই না আমি ফুর্তি করলাম, আজকে এখানে গেলাম ওখানে, নিশ্চয়ই করবো, কিন্তু সেটা একটা লিমিট থাকবে। যে লিমিট থাকবে, এবং খরচা করার একটা লিমিট থাকা উচিত। যে আজকে যদি কোনো বিজনেসে সবসময় তো আপ ডাউন যাই, আপস অ্যান্ড ডাউন থাকে, তো ন্যাচারালি সেই জায়গাটা যদি আমি সেটাকে সাপোর্ট দিতে পারি, বিজনেস নষ্ট হয়ে যায়। অনেকে বিজনেস বড় করে হঠাৎ করে নষ্ট হয়ে গেল, কি বিরাট টাকা লোন নিয়ে বিরাট কিছু করলে হঠাৎ করে কোম্পানি বন্ধ হয়ে গেল। এগুলো যাতে না হয়। আর গভর্নমেন্টের যে সমস্ত নিয়মকরণগুলো আছে, এগুলো সমস্ত জিনিস, সেগুলো পেমেন্টগুলো যেন প্রত্যেক সময় দিয়ে দেওয়া উচিত। বিরাট লাইবিলিটি পরে চাপলো, পরে বলে এত কোটি টাকা আমার লাইবিলিটি আছে, তখনই তার মাথা খারাপ হয়ে যাবে, তখন সে বাধ্য হয় কোম্পানি বন্ধ করতে। মানে এই আপনি যে কথা বললেন যে খুব প্রচুর খরচ করো না আর কি, তো আপনার ধরুন এই যে আপনি যেটা বানান আর কি, যে আপনার এই যে শখের জায়গাটা আর কি, একই সঙ্গে এখানে আমি আমার এটা নিয়ে সাপ্লাস তো টাকা মানে দিয়ে, এটা নিয়ে তো সাপ্লাস থেকে তখনই করি, তা তো করবো না। কিন্তু আমি আমার মহাজনের পেমেন্ট আগে, বাবার শিখে গেছেন, আগে মহাজনের পেমেন্ট দেওয়ার পর তোমার সবাইকে, কেউ তোমাকে টাকা পাবে না, যদি সাপ্লাস কিছু থাকে সেটাও আবার কিছুটা রেখে দেবে, দিয়ে তারপর যদি সাপ্লাস থেকে তুমি খরচা করে না করবে। আমি এটা এখনও মেনটেন করি। আমি আগামী প্রজন্মকে এই কথাই বলবো যে বিজনেসের কথা কখন কি হয় কেউ জানি না, কখন যে কোনো একটা প্রবলেম এসে হাজির হতে পারে, কিছু হতে পারে, সেই জন্য প্রস্তুত থাকতে হবে তোমাকে সবসময়। আর উচ্ছৃঙ্খল হলে হবে না, উচ্ছৃঙ্খল জীবনযাপন একদম চলবে না। ব্যবসাদারদের উচ্ছৃঙ্খল হলেই সে শেষ হয়ে যাবে। মেনলি আজকালকার দিনে যেটা হচ্ছে, বাবা মারা উচ্ছৃঙ্খল হচ্ছে, ছেলেমেয়েদের সেইভাবে তৈরি করতে পারছে না, ছেলেমেয়েরাও উচ্ছৃঙ্খল হচ্ছে, তাহলে ব্যবসাদার হতে পারবে না। ব্যবসাদারের আলাদা একটা চরিত্র থাকবে, আলাদা একটা ক্যারেক্টার থাকবে, মিশবো সবার সাথে, ঠিকবো, কিন্তু আমি জলে নামবো কিন্তু আমি বেনি হয়ে যাবো না, এই হবে থিওরি, তাহলেই ব্যবসা সাকসেস হবে। মানে একটা কোথাও একটা মানে বলবো যে ব্যবসাদারদেরও একটা কোথাও একটা সাধকের জীবন আর কি, মানে ব্যবসাটাই আমার সাধনা, ব্যবসাটাই একটা ডিভোশনাল, আমি যাই করি না করে ব্যবসাটা আমার মেন। আমি যদি রোজ আমি বেরিয়ে ব্যবসা ছেড়ে যে চলে যাই, ওটা আমার তো নয়, এটা না, ওটাকে দিকে খেয়াল রাখতে হবে। বিজনেসটাকে ঠিক রেখে যেটুকু যা করা নিশ্চয়ই করবে, আনন্দ ফুর্তি করো, সব কিছু করো, বিজনেস জায়গাটাকে একদম ছেড়ে দিয়ে না। প্রতিদিন আমি রাত্রিবেলা ফিরলেও আমার সারাদিনে কত প্রোডাকশন হলো, কি সেল হলো, প্রতিদিন রিপোর্ট আমার কাছে। আমি যদি এখানে থাকি না, আমাকে সমস্ত হোয়াটসঅ্যাপে চলে যায় আমার কাছে। এমনকি আমি বিদেশে থাকলেও আমি প্রতিদিন রিপোর্ট নিই, জানেন তো। এরা যখন কাজ শেষ করে তখন ওখানে শুতে যাওয়ার টাইম, তাই শুতে যাওয়ার আগে রিপোর্টটা নিয়ে সারাদিনে কী হলো, কী প্রোডাকশন হচ্ছে, কোথায় কী হলো, কার পেমেন্ট হয়েছে, কার পেমেন্ট হলো না, কী আছে, কত ডেটার্স, কত ক্রেডিটার্স, কত ব্যাঙ্ক ব্যালেন্স, আমি প্রতিদিনের এটা আমার ডিউটি, এটা আমি নিই। কোনো সময় একঘেয়েমি বা ক্লান্তি আসে না? হ্যাঁ, মাঝে মাঝে আসে না যে তা না। কখন আসে জানো তো, যখন ফ্রাস্ট্রেশন হয়, কখন এই লেবার নিয়ে, তখন বললো 2 দিনের জন্য যাবো, 4 দিনের জন্য যাবো, বাড়ি চলে গেল, সে 10 দিন বাদে 15 দিন বাদে এসে হাজির হলো। আপনি কত লেবার ছাড়াবেন? তাকে ট্রেন করেছেন, তাকে ছেড়ে দিতে হবে, মুশকিল। এবার ধরুন হঠাৎ করে, ধরুন এই এখনই বলছি যে কদিন আগে স্যার SIR-এর আমার এসছে, আমি যাচ্ছি, একসাথে গেলো 5-7 জন 10 জন চলে গেল। আবার এখন বলছি যে এই বেকার ভাতা পাবো, হঠাৎ করে এক দল লোক বাড়ি চলে গেছে। আমাদের ম্যাক্সিমাম মেদিনীপুর, বিহার, বলছি বর্ধমান, বীরভূম, এসব জায়গাকার ছেলেপুলে তো সব একসাথে চললো। এই যে সেই সময়টা কীভাবে আমি সামাল দেবো, কি কোনো একটা ছুটি হলো, মানে সবাই তখন বেড়াতে চলে গেল, কি চলে গেল,
বেড়াতে গেল, এসে তার শরীরটা খারাপ হবে, তার সে দুদিন বাদে এসে ঢুকবে। ওই সময়গুলো তখন খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়তে হয় যে এইভাবে কতদিন চালাতে পারবো, বয়সটা বাড়ছে তো, আগামী প্রজন্ম এটা কী হয়ে যায়। এই জন্য কিছু কিছু মেশিন, কিন্তু আমাদের চানাচুরের প্রোডাকশনটা কিন্তু মেনলি প্রোডাকশনটা কিন্তু আমাদের ম্যানুয়াল, তারপর মেশিন প্যাকিং ফ্যাকিং এসব সব ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এটার জন্য স্কিল লেবার চাই, যে কিনা আর এই লাইনে কারিগর পাওয়া যায় না, তৈরি করতে হয়। যেমন ব্রেড, কেকস সেখানে কারিগর তৈরি হয় আছে, কিন্তু আমাদের চানাচুর লাইনে নেই, এবং খুব হার্ডই লেবার চাই। হ্যাঁ, চট করে আজকালকার কোনো ছেলে মেয়েই তো কাজ করতে চায় না, পরিশ্রমের কাজ করতে চায় না, এটা খুব প্রবলেম হয়। কত কত এখন ওয়ার্কার রয়েছে আপনার? আমার এখন 200 সামথিং আছে। 200 something রয়েছে। তো আগামী দিনে এটা বাড়বে আরও, আপনি যে হ্যাঁ নিশ্চয়ই, ব্যবসা বাড়লে তো বাড়বেই, তো সেটা ডিপেন্ড করবে মানে আমার ছেলে কতটা ইচ্ছুক বড় করতে। দেখুন, যত লোক বাড়বে, যত ব্যবসা বাড়বে, তত প্রবলেমও আপনার বাড়বে, চাপ থাকবে। সেই চাপটাকে এমনও, এই চাপ বাড়ছে মনে করলে হবে না, পারবেন না, এটা আমার ডিউটি, এটা করতে হবে আমাকে। যে কত কাজ করব এইসব চিন্তা করলে তো হবে না, আমার কাজটা আমাকে করতে হবে। হ্যাঁ, কতক্ষণ খাটলাম, ক ঘন্টা খাটলাম, এইসব করলে চলবে না। এবং শুরু থেকে শেষ অবধি আপনি যদি অফিসে বসেও থাকেন, জানে যে মালিক বসে আছে, কোয়ালিটি ঠিক থাকবে। আপনি নেই, দেখবেন এদিক ওদিক হয়ে যাবে, যাবেই যাবে। আর ম্যানেজার দেখুন, নিজের বাচ্চা নিজে মানুষ করা আর অন্য লোককে দিয়ে মানুষ করার মধ্যে ডিফারেন্স আছে। আপনি আপনার আরও 5টা ফ্যাক্টরি খুললাম, আমার ম্যানেজারকে দিয়ে দিলাম, আমি 100% স্যাটিসফাই হব না, যে আমার মতো কোয়ালিটি রাখতে নাও পারে। সেই জন্য আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী এগোচ্ছি। আগামী দিন এটা থাকলে হবে না, আমাকে এগোতেই হবে। সবাই যেটা ব্যবসা বাড়াচ্ছে এভাবে পড়ে থাকলে হবে না, কিন্তু সেইভাবে ট্রেন লোক না তৈরি করলে খুব মুশকিল আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ প্রণবদা, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেকটা সময় দিলেন ব্যস্ততার সময়ের মধ্যে দিয়েও। তো আশা করবো মানে আপনার এই যেখানে আমরা আসি মজা পাই, বছরে অন্তত 2-3 বার করে আসতেই হয় আপনার ডাকে। এবং এই জায়গাটা যেভাবে আপনি যেভাবে মেনটেন করেছেন, যেভাবে আপনি এটাকে একটা অসাধারণ একটা জায়গা তৈরি করেছেন, ডেস্টিনেশন তৈরি করেছেন কলকাতার মধ্যে, সেটা চলতে থাকবে এবং মুখরোচকের আরও নাম গোটা পৃথিবীতে জুড়ে ছড়িয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।